আচ্ছা, আমরা আর্থিং আর্থিং এর মেথডটা এখানে শেষ করেছিলাম আর কি। আহ, এই যে দুইভাবে করা যায়, যে একটা পাইপ দিয়ে করা যায়। পাইপের যে ডেপথ হবে, ডেপথটা হচ্ছে ভ্যারিয়েবল, বিকজ কত ডেপথ হবে এটা নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য ওই এলাকার মাটির রেজিস্টিভিটিটা আগে মাপা দরকার। তো সে কারণে এটা অন্য একটা ভাবে এটাকে স্পেসিফাই করা যায়। যদি বলা হয় যে আর্থ রেজিস্ট্যান্স এটা 1 ওহম হতে হবে, এভাবে বললেই মোটামুটি হয়ে যায়, এভাবে হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কত দূর মাটির নিচে নিতে হবে এটা আসলে কি করে জানা যাবে? তো এটা আসলে অত কঠিন কাজ না, কারণ এই কাজটা করতে গেলে সাধারণত একটা নির্দিষ্ট গ্রুপের মানুষ এগুলি করে। মানে কোনো একটা অঞ্চলে একজন যদি করে, তো ওটা কত ফুট পুঁতলে ওটা হয় আর কি, এটা মোটামুটি মানুষ আন্দাজ হয়ে যায়। এটা হচ্ছে টিউবওয়েল পোতার মতো, যে একটা টিউবওয়েল পুঁতলে কোনো এলাকায় কতটুকু পুঁতলে পানি আসে এটা মোটামুটি আন্দাজ হয়ে যায়। মানে এটা আগের থেকে এই মেনশন করার দরকার নেই যে এত ফুট, কারণ যা বলা হবে তার চেয়ে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। মোটামুটি একটা আইডিয়া থেকে এটা হয়, তবে এলাকা অবশ্যই ভ্যারি করে। তো সেই জন্য গ্রামীণ এলাকায় হলে একটু মুশকিল, কারণ সেখানে হয়তো আগে কেউ করেনি, এরকম হতে পারে। বাট যদি আশেপাশে কেউ করে, তাহলে কত ফুটে এক পাওয়া গেছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে 1 ওহম পাওয়া গেল কিনা বা 5 ওহম পাওয়া গেল কিনা, এটা মাপার জন্য যন্ত্র আছে। এটা খুব দামি যন্ত্র না। ইভেন পল্লী বিদ্যুতেরও যে এই যে ইলেকট্রিশিয়ান টিয়ান থাকে তাদের কাছে এই যন্ত্র থাকে, এটা খুব দামি যন্ত্র না। সো ওইটা এত সহজ কাজ যে কেউ যদি সে গ্রামীণ এলাকায় একটা বিল্ডিং বানায়, সেখানে আর্থ যদি সে করে, তো ওই যন্ত্রটা নিয়ে মাপলেই বোঝা যায় যে কত ওহম পাওয়া গেল। যদি ঠিক মতো না আসে তাহলে ওটা আরও মাটির নিচে পুঁততে হবে। আর এইটা হচ্ছে যে প্লেট সিস্টেম আর কি। এই ছাড়াও আরও অনেক সিস্টেম আছে, এখানে আমরা সেগুলো ডিসকাস করি নাই। তোমরা যদি জানতে চাও, একটা সিস্টেম হচ্ছে বিল্ডিংয়ের যে রড থাকে মাটির নিচের থেকে যেগুলো উঠে, যদি কংক্রিটের বিল্ডিং হয় সেগুলির সাথে অনেকে লাগিয়ে দেয়। আর একটা হচ্ছে যে এলাকার টিউবওয়েলের সাথে লাগাই দেয়। তো এগুলি না লাগানোই ভালো। এগুলি এগুলি করলে যে কাজ হয় না তা না, এগুলি করা যায়। তো এগুলি না করাই ভালো, এগুলি স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে এই পুঁতে বসিয়ে দেওয়া। তো ওগুলি না করে যে অন্য যে অল্টারনেটিভ পদ্ধতি বললাম, যেগুলি বলতেছি স্ট্যান্ডার্ড না, এগুলি করলে কি সমস্যা হয় এটা বলতেছি আমি। তোমাদের কারো কারো কি এক্সপিরিয়েন্স থাকতে পারে যে বাড়িতে বা বিল্ডিংয়ের ভেতরে ওয়াশরুমে বা বেসিনে বা কিচেনে পানির পাইপ টাচ করলে শক লাগে। এরকম অনেকের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। আমার অভিজ্ঞতা আছে, আমাদের বুয়েটের শিক্ষকদের যে ক্লাব, এই ক্লাবের নিচতলার বেসিনে হাত দিলেই আমার শক লাগে। অনেকেরই লাগে না, আমার লাগে। এইটা এটা তো তাহলে আরেকদিন ক্লাস নিতে হবে যে শকগুলি কেন লাগে। এটা অবশ্য তোমাদের এই কোর্সে নাই, কারণ ওইটা তো অনেক জিনিস এখানে আছে। ওটা ওই সেফটি সংক্রান্ত আমি আবার ট্রেনিং করাই, ওখানে আমার কাছে সব আছে আর কি। যেটা বলতে চাচ্ছি যে মানুষের শরীরে বিভিন্ন রকম রেজিস্ট্যান্স থাকে, এক একটা মানুষের এক এক রকম থাকে। তো যার খুব হাই রেজিস্ট্যান্স তার অতটা শক লাগবে না, যার রেজিস্ট্যান্স লো তার শকটা একটু বেশি বেশি লাগবে। তো ওখানে বেসিনটা টাচ, বেসিনের যে পানির পাইপটা এটা ধরে মানে ওটাকে পানিটা লুজ করতে গেলেই আমার শক লাগতো। তো এটা আজ থেকে বছর 3 আগে ঠিক করা হয়েছে। মানে পুরো জায়গাটাই রিনোভেট করার সময় ওগুলি পাল্টাই ফেলা হয়েছে। তো তো 8 দিন সরিয়ে ফেলা, এটা এখন ঠিক হয়েছে। ঠিক হলেও যে সমস্যাটা মানসিক একটা সমস্যা থাকে, এটাকে মানুষের বলে যে স্নায়ু ট্রেনিং হয়। যে আমার শুরুর দিকে এরকম হতো যে ওখানে হাত দেওয়ার আগেই আবার গায়ে একটা রিফ্লেকশন ইয়া হতো আর কি, মানে প্রতিক্রিয়া। হ্যাঁ,
এটা প্রতিক্রিয়া হয়তো মনে হতো ওটা ধরতে গেলে শক লাগবে, তো এখন অবশ্য ঠিক হয়ে গেছে যে বারবার খেতে খেতে ওরকম হতো আর কি, মানে খুব মারাত্মক শক না, কিন্তু এটা হয়তো কারো কারো তো হইতোই না। তো এই ধরনের তোমাদের অনেকেরই আছে দেখবা। আমি যে বিল্ডিংটার কথা বলছি শিক্ষক সমিতি, সমিতি না তো মানে শিক্ষক ক্লাব, এটা হলো তোমরা অনেকে চিনবা, পলাশী বাজারে আসলে সোনালী ব্যাংক, যেটা মানে সোনালী ব্যাংক হচ্ছে ওই বিল্ডিং এর সামনের সাইডটা ভাড়া নিছে আর কি, জাস্ট লাইক দিস, ওই বিল্ডিংটাই লাল। তো অনেক আগের বানানো বিল্ডিং, ঠিক মতো আর্থিং করেনি, এটাই হচ্ছে এর কারণ আর কি। হ্যাঁ, পরে যে রিসেন্টলি যখন ওই সব জায়গায় আবার নতুন করে হার্দিং ফার্দিং করা হয়েছে তখন ওইগুলির থেকে ইয়ে হচ্ছে। তো এই হচ্ছে সমস্যা, যদি বাড়ির মেটালিক পার্টে, কারণ ওটা একটা মেটালিক পার্ট, ওটা পেছনে যে কোনো না কোনো জায়গায় রডের সাথে লেগেছে, সেই রডের সাথে কোনো জায়গায় আর্থিং করে দিয়েছে, সেটার কারণেই হচ্ছে ওটা হয়। তো এগুলি ঠিকমতো কাজও করে না, প্লাসে যে ধরনের প্রবলেম হয়, সেই জন্য আমরা অন্যান্য অনেক আর্থিং মেথড শুনলেও সেগুলি না করে এগুলি করাই ভালো, এগুলি করাই ভালো। এই তো মোটামুটি হয়ে গেল। আমরা এখানে যতদূর আমার মনে পড়ে থেমেছিলাম যে অন্যান্য আরও আর্থিং বিভিন্ন পারপাজে করা হয়, সেগুলি একটু আমরা এখানে আসতেছি যে এগুলি কী কী পারপাজে করা হয়। আচ্ছা, এই যে আমরা মডিউলটা পড়তেছি, স্লাইড যেগুলি আছে এটার মধ্যে শুরুর দিকে আমাদের কাছে কিন্তু আর্থিং টাইপ, ওগুলির সাথে এগুলি কনফিউজ করে ফেলো না। ওটা হচ্ছে যে আর্থিং করলে সেটা ওই যে নিউট্রালের সাথে আর্থ ওয়্যারটা কানেক্টেড থাকবে নাকি ডিসকানেক্টেড থাকবে, এইটার উপর ভিত্তি করে ওই যে অনেক টাইপ, যেখানে হচ্ছে টি 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 এন টি এন সি টি এন এস টি এন সি এস, হ্যাঁ, এই যে এগুলি, সেটার সাথে এগুলি দিস ইজ নট টাইপ, এটা হচ্ছে মূলত বলতে পারো যে বিভিন্ন সিস্টেমে আর্থিংটা যে করা হয় সেটার একটা ধারণা দেওয়া এখানে। হ্যাঁ ঠিক আছে, এটা দেখো যে একটা হচ্ছে যে পাওয়ার সিস্টেম আর্থিং, এখানে জাস্ট আমরা নাম মেনশন করছি, মেথড কিন্তু অনেকগুলি অলরেডি ডিসকাস হয়ে গেছে। তো পাওয়ার সিস্টেম আর্থিং বলতে যেটা বোঝায় যে এর ডিটেল আমরা এখানে বলবো না, কারণ অলরেডি যেগুলি দেখিয়েছি এটার মধ্যে থেকে চলে আসবে। পাওয়ার সিস্টেম আর্থিং হচ্ছে, পাওয়ার সিস্টেম আসলে কাকে বলে, প্রথমত তার জেনারেশন, তারপরে ট্রান্সমিশন, তারপরে ডিস্ট্রিবিউশন। তো এটা একটু জাস্ট বলে যাচ্ছি যে পাওয়ার সিস্টেম আর্থিংয়ে জেনারেশনে কি করে। দেখো এই মডিউলের প্রথম দিকে স্লাইডেই দেখিয়েছি জেনারেশনে কি করে, তার মানে জেনারেটরকে আর্থিং যে করে ওটাই হচ্ছে জেনারেশন আর্থিং। জেনারেটরকে যে ওই যে তার যে ইয়েটা, ওটা ওখানে স্টার কানেক্টেড থাকে, স্টারের নিউট্রালটা ওখানে আর্থ করে দেয়, সেটাই হচ্ছে জেনারেটর আর্থিং। পাওয়ার স্টেশনের মধ্যে আর্থিং করে সাব স্টেশন আর্থিংয়ের মতোই, সাব স্টেশন আর্থিংয়ের মতোই, অর্থাৎ ভিতরে মাটির মধ্যে অনেক জায়গায় গ্রিড করে, গ্রিড বলতে মেশের মতো মাটির নিচে বসিয়ে দেয়, তারপর মাটি ভরে তারপর উপরে ইয়ে করে। তবে একটা জেনারেল তথ্য দেই তোমাদের, সেটা হচ্ছে যে পাওয়ার স্টেশনের আর্থিংটা অনেক সময় ট্রান্সমিশন ওখানকার আর্থিংয়ের চেয়ে একটু কম সিরিয়াস হয়। তার কারণ হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যতই পাওয়ার থাকুক ভোল্টেজ সবসময় অত বেশি থাকে না, ওই 11 কেবি থাকে আর কি, অত বেশি থাকে না। তো 11 কেবির আর্থিং কম্পারেটিভলি সহজ। আর সাব স্টেশনে যেটা হয় যে ক্ষেত্র বিশেষে, যে ওই দিন বলেছি যে 132, 230, 400 এগুলি কিন্তু আপ ভোল্টেজ মানে স্টেপ আপ হয়, বাংলাদেশেই হচ্ছে এগুলি। সো ভোল্টেজ বেড়ে যাওয়ায় তো ওখানে একটু আর্থিংটা একটু অন্য লেভেলের হচ্ছে আর কি, এটাই জাস্ট আর কি। আর ডিস্ট্রিবিউশনের আর্থিং তো ওই যে আমরা দেখাইলাম, মানে আমরা যেটা ইউজ করি দিস ইজ ডিস্ট্রিবিউশন আর্থিং, সেগুলি তো ওই যে এগুলো দেখানো হলো। তার মানে পাওয়ার সিস্টেমে আর্থিংগুলি আমরা, আচ্ছা আরেকটা জিনিস বলার আছে, ট্রান্সমিশন টাওয়ারের উপর দিয়ে একটা গার্ড ওয়্যার থাকে, ওটাও কিন্তু একটা আর্থ। তার যে ট্রান্সমিশন সিস্টেমের খুঁটি, খুঁটি ঠিক বলে না, কারণ ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে বড় সিস্টেম, ওখানে টাওয়ার বলে। খুঁটি আর টাওয়ারের মধ্যে ফারাক তো নিশ্চয়ই বুঝে তোমরা, ছোটোটা হচ্ছে খুঁটি, টাওয়ারটা হচ্ছে বিশেষ করে ওই যে 3 পা 4 পাওয়ালা বড় থাকে যে এগুলি। তাইলে আমি আরেকবার বলি, জেনারেটর সাইডে জেনারেটর আর্থ প্লাস ওইখানকার পুরো এলাকা আর্থ, তার মানে একটাকে আমরা বলতেছি ইকুইপমেন্ট আর্থিং। ওটাই যে এখান থেকে কিছুটা আইডিয়া আসবে, একটা হলো ইকুইপমেন্ট আর্থিং, মানে ওখানে ইকুইপমেন্টটা হচ্ছে বিশাল একটা জেনারেটর, আর হচ্ছে পুরা স্টেশন আর্থিং।
দুই রকম হলো। ট্রান্সমিশন লাইনে এসো দুই রকম। তার হচ্ছে একটা হচ্ছে উপর দিয়ে গার্ড, যেটা আসলে লাইটিংয়ের জন্য হয়, আর একটা হলো খুঁটিগুলি বা টাওয়ারগুলি সব আর্ট করা হচ্ছে। আর ডিস্ট্রিবিউশনে এসে তো আমরা দেখলাম যে ঘরে ঘরে দেওয়ার জন্য তিনটা লাইন, একটা নিউট্রাল আসে থ্রি ফেজ সিস্টেমে, একটা লাইন একটা নিউট্রাল আছে, আর পিই বলে একটা থাকতে পারে। আমাদের দেশে এটা নাই, আমাদের দেশে এটা ইউজ করা হয় না। পিই বলতে হচ্ছে যে আর্টটা যদি যারা ইউটিলিটি তারা যদি মানুষের ঘরে পৌঁছে দেয়, তাহলে ওই বাড়িতে আর আর্থিং লাগবে না, ওই তারের সাথে ওটা দিলেই হবে। তারা সেটা দেয় না, তারা আসলে বললাম সিঙ্গেল ফেজের দুটো তার আর থ্রি ফেজের চারটা তার দেয়। সো আর্টটা লোকালি করে নিতে হবে। লোকালি করে নিলে একে কী বলে তোমরা জানো, ওইদিকে টি আছে, এইদিকে টি থাকবে, মানে টেরা টেরা, এদিকে টি এদিকে টি, যখন না লোকালি আমরা আর্ট করে নিব। আমাদের দেশে এটাই প্র্যাকটিস করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এটা থাকে টি টি, মানে ওইদিকে টি আর এইদিকে টি, দুটো কিন্তু ওখান থেকে টিটা এদিকে আসে নাই, এরকম বলতেছি। এরকম না, ড্যাশ দেওয়া হয় না, পাশাপাশি লেখা হয় টিটি। টিটি মানে জেনারেটিং এন্ডে টি, আর হচ্ছে আমাদের রিসিভিং এন্ডে টি। একটু এখানে ব্যাখ্যা দেওয়ার আছে, সেটা হচ্ছে এই জেনারেটর বলতে জেনারেটিং স্টেশন বোঝায় না। এটা আমরা যেখান থেকে বিদ্যুৎ পাই সেখানকার ট্রান্সফরমার অথবা স্ট্যান্ড বাই জেনারেটর, এটা বোঝায় আর কি। এটা একটু ক্লিয়ার করে নিও। মানে বোথ আর ডিস্ট্রিবিউশন সাইডে, এটা হলো লোড সাইডে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে সোর্স সাইডে বোঝাচ্ছে। সোর্সটা মেবি জেনারেটর, তাহলে সে কোনো ট্রান্সমিশন থাকবে না এখানে। আর অথবা ইট মে বি এ সেকেন্ডারি অফ এ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। ওকে, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের আর্থিংগুলি তো তোমার হচ্ছে এই যে এটার মধ্যে সেকেন্ডারি তৃতীয় ভাগে যেটা বললাম, আর হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং। তো ইকুইপমেন্ট আর্থিং পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এখানে শুরুতে বলেছি জেনারেটর। তো এখন শুধু জেনারেটর ছাড়া দুনিয়ায় যে আর ইকুইপমেন্ট নেই তা তো নাই, আরও তো আছে। সেটাও একটু জাস্ট বললাম যে এখানে লোকাল জেনারেটর হতে পারে, অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্ট হতে পারে। সিগন্যাল আর্থিং হচ্ছে সিগন্যাল বা কমিউনিকেশন সিস্টেম যে যন্ত্রপাতি থাকে তার আর্থিং, এবং সিগন্যালের নয়েজ ফ্রি করার জন্য আর্থিং আছে এই। আর একটা হচ্ছে লাইটিং প্রোটেকশন আর্থিং। এখন লাইটিং প্রোটেকশন আর্থিং তোমরা খেয়াল করছো যে এইখানে একবার বলেছি, মানে এই রিপিটগুলি কেন হচ্ছে বুঝতে হবে যে পাওয়ার সিস্টেমের বাইরেও তো অনেক কিছু আছে। যেমন আমি একটা বাড়িকে প্রোটেকশন দেবো, তো পাওয়ার সিস্টেমের যে লাইটিং প্রোটেকশন সেটা দিয়ে তো হবে না। সো এই ঘুরে ফিরে ওগুলি আসতেছে যে লাইটিনিং প্রোটেকশন সিস্টেম আর্থিং লোকালি আমরা যখন কোনো ঘর বাড়িতে ওয়্যারিং করি সেখানে একটা লাইটিনিং সিস্টেম থাকে, ওটার জন্য একটা আর্থিং থাকে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি, এই জন্য তাদের ইন্টার রিলেশন আছে। যেমন তুমি দেখো এই যে এইটার মধ্যে প্রথমটা যেটা, হ্যাঁ, এই প্রথমটার মধ্যে শুরুতে কিন্তু ইকুইপমেন্ট আর্থিং আছে, শেষে যেয়ে কিন্তু ডিস্ট্রিবিউশন আর্থিং আছে, এই ছাড়াও তো ডিস্ট্রিবিউশন আছে আর কি। তো যাই হোক, এখন এখানে আমরা এগুলি একটু ছোটোখাটো করে আলোচনা করি। যেমন এই যে এখানে আমরা যেটা দেখতেছি যে পাওয়ার সিস্টেম আর্থিং, সেটা এখানে দেখো একটা পাওয়ার সিস্টেমে এটা একটা সাবস্টেশন দেখাচ্ছে। এটা কী ধরনের সাবস্টেশন এখানে বলাই আছে, হাই ভোল্টেজ এসি সাবস্টেশন। তো হাই ভোল্টেজ এসি সাবস্টেশনে এখানে আর্থিং করা হয়েছে কোথায়? আর্থিং করা হয়েছে এই যে লোকগুলি যে কালো একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, এইটার এই যে দাঁড়িয়ে আছে এই সারফেসটা যতটা সম্ভব ইনসুলেটেড করা দরকার। এই জায়গাটা যতটা সম্ভব ইনসুলেটেড করা দরকার। অ্যান্ড এর নিচে হচ্ছে যে মাটি থাকবে সেই মাটিতে রেজিস্ট্যান্স অনেক কমে যাবে, অনেক কম হবে, এইটা ইনশিওর করা দরকার। এখন এইটা আসলে কিভাবে করা হয় দেখো, প্রথমত যদি একটা এরকম সাবস্টেশন হতো, ওটা তো পরে রয়ে গেছে বোধ হয়। আচ্ছা, ওটা হয়তো ফিগারটা হয়তো পরে আছে কোথাও, আমি মুখে বলি। সেটা হচ্ছে যে তোমরা কোনো একটা ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনের কথা বলছি না, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমরা যদি কোনো ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে যাই, ওইখানে ওই সাবস্টেশন মানে এগুলি হচ্ছে
আমরা যে ইউজ করি ছোট ছোট যেগুলি আর কি, হ্যাঁ, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলে। মানে কথার কথা যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পিজি ডিপিটিসির যে সাবস্টেশন আছে ওটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আর ওখান থেকে দেখবা যে আবার 11 কেভি লেভেলে ইউনিভার্সিটির নিজস্ব সাবস্টেশন আছে, ওটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। কিন্তু সবই হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এখন এটা কীভাবে মনে রাখবা? এটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে বাংলাদেশের জন্য যেই সাবস্টেশনের সেকেন্ডারি 33 কেভি থাকে ওইটাকে বলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, যেটা 33। আর যেটা 11 থাকে সেটা হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এটা অনেক সময় ব্যবহারকারীদের নিজস্ব হয়, অনেক সময় আবার ইউটিলিটিরও হয় আর কি, যারা বিদ্যুৎ সাপ্লাই দেয় তাদেরও হয়। এটা কী করে হয়? যারা বিদ্যুৎ সাপ্লাই দেয় অনেকেই তো তোমার হচ্ছে 3 ফেজ বা সিঙ্গেল ফেজে লো ভোল্টেজে ট্রান্সফরমার ছাড়াই সাপ্লাই দেয়, তো সেক্ষেত্রে ট্রান্সফরমারটা তো লাগবে, ওইটা হচ্ছে ইউটিলিটির থাকে আর কি, তো তাদের ওটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন। আর যখন তারা হাই ভোল্টেজে দেয় 11-এ দেয়, এখন ঢাকায় এটা অনেক আছে, অনেক বাড়িতে এটা আছে, যদিও সে ব্যবহারকারী কিন্তু তাকে 11 কেভি নিতে হয়েছে, ওটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশনটা তার নিজের কিন্তু ওর কানেকশনটা আসছে কিন্তু প্রাইমারি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে, মানে 33 কেভির ইনপুট এবং আউটপুট হচ্ছে 11 সেইখান থেকে সেটা আসছে আর কি। এই হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন। এর আগে 33টা আবার কোথা থেকে আসলো? ওটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন সাবস্টেশন বা গ্রিড সাবস্টেশন বলে ওটাকে, যার আউটপুট 33 হলেও ইনপুট থাকে হচ্ছে 132 বা এর চেয়েও বেশি কিছু। ওকে, তো কোথা থেকে কোথায় চলে গেলাম যে আমাদের কোনো একটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সেকেন্ডারি, যেটা অবশ্যই মানে 11 কেভি ইনপুট এবং 415 3 ফেজে আর 240 বা 30 এই লেভেলে থাকে আর কি, 10 মানে প্লাস মাইনাস কিছুটা ধরতে হয়। ওখানে তুমি গেলে দেখবা যে এখানে ফ্লোরের উপরে যদি সাবস্টেশনটা ঠিক মতো করা হয়, সাবস্টেশন যদি ঠিক মতো করা হয় তাহলে দেখবা ফ্লোরের ওখানে ওই জায়গাটায় একটা ম্যাট বসানো আছে, এটা রাবারের ম্যাট। তো এখন রাবারের ম্যাটটা কেন থাকে? এটা ইনসুলেশনের কাজ করে। যারা কাজ করবে ওয়েল প্রোটেক্টেড হয়ে ওখানে যাবে, জুতা টুতা পরে যাবে, প্লাস দাঁড়িয়ে থাকবে এই ম্যাটের উপরে। এখন এইটা হচ্ছে হাই ভোল্টেজ এসি সাবস্টেশন, এটা হচ্ছে আউটডোর। এখন ওইখানে এটা কয়েক বিঘা জমি নিয়ে বা একর জমি নিয়ে এটা থাকে, অনেক বড় জায়গা, তো সেখানে সারা মাঠ এইভাবে রাবার ম্যাট দিয়ে এটা মুশকিল। ওই রাবার ম্যাট ওখানে মেনটেন্স করা যাবে না, ভেতরে কাদা টাদা জমে যাবে, প্লাস মানুষ ওখান দিয়ে হাঁটার সময় স্লিপ করতে পারবে, রাবারের উপর তো স্লিপ করবে আর কি, যেহেতু আউটডোর। তো সেইটা করার জন্য আসলে যেটা করে ওইখানে পাথর বিছায় এবং পাথরটা একটার সাথে আর একটা পাথর মিশে না, মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা থাকে, পাথর একদম পারফেক্টলি চারকোনা না হলে তো মিলার কথা না, চারকোনা হলেও মিলবে না, মানে একদম সলিড ইটের মতো করে একটার সাথে একটা মিশাই না দিলে মিলবে না। সাধারণত 4 কোনা হোক 3 কোনা হোক আর গোল হোক, একে ঠিক মতো প্লেস না করলে ভিতরে ফাঁকা থেকে যাবে। ওই ফাঁকা জায়গাটাই দরকার, ওটাই আসলে তৈরি করে। এটাকে বলে যে কিনা বলে ফাঁকা জায়গাটা আসলে পোরাস, মানে আমরা যেটাকে বলি তোর মধ্যে বাতাস থাকে এবং ইনসুলেশন তৈরি করে। তো আলাদা করে ইনসুলেশন দেওয়া যাচ্ছে না দেখে এটা আমরা দিচ্ছি। আর বাকি যেটা সেটা হচ্ছে যে এগুলির যে মেটালিক পার্ট আছে সবগুলিকে কিন্তু এই যে পাথর আছে ওগুলি ভেদ করে নিচের দিকে আর্থ বসিয়ে দেওয়া হয়েছে। আর্থিং যেভাবে আমরা করি ওইভাবেই বসিয়ে দেওয়া হয়েছে। আর মাটির নিচে একটা এরকম মেশ টাইপের আছে, অর্থাৎ অনেকগুলি রড পিছিয়ে রডগুলিকে আবার এইভাবে করে তার সাথে উপর থেকে নিয়ে ওটা কানেক্ট করে দেওয়া হয়েছে।
ওটা উপর থেকে নিয়ে কানেক্ট করে দেওয়া আছে, এইভাবে সেখানে আর্থিংটা করে ফেলা হয়। এখানে কয়েকটা জিনিস দেখতেছো, একটা হচ্ছে টাচ ভোল্টেজ, আরটা হচ্ছে স্টেপ ভোল্টেজ। তো এখন এটার কারণটা কি, এটা একটু ভালো করে বুঝো, কারণ এখানে একটা পয়েন্ট আছে। প্রথমত দেখো টাচ ভোল্টেজ যেখানে যেখানে লেখা আছে, দেখো সে কিছু ধরে বসে আছে। দেখো টাচ ভোল্টেজ, এই যে এটা ধরে বসে আছে, টাচ এই যে এটা ধরেছে, টাচ এটা ধরেছে, টাচ এই যে এটা ধরেছে, এটা শুধু ধরেছে না, এখানে এক হাত এক হাত এক হাত, এইখানে কিন্তু এই যে দুই হাত ধরে আছে। সো তোমার এই যে যে বিদ্যুৎ এখান দিয়ে চলে যাওয়ার কথা, এটার বডি দিয়ে তো বিদ্যুৎ আসার কথা না, কিন্তু বডিটা এই আর্থ হতে হবে। এটা ঠিকমতো আর্থ হলে এই টাচ ভোল্টেজের বিপদটা থাকবে না, মানে সে স্পর্শ করলে এখানে তার লাগবে না। আচ্ছা কেন লাগবে না বলি, এটাকে যদি আর্থ করা থাকে, এই লাইফ তার যদি কোনোভাবে এটার সাথে লেগে যায়, লেগে গেলে আর্থ করা আছে বলে ওটার মধ্যে দিয়ে হিউজ কারেন্ট পাস করবে। হিউজ কারেন্ট যখন পাস করা শুরু করবে, তখন এই তার যেখান দিয়ে গেছে ওর ওখানে ব্রেকার আছে, সেই অতিরিক্ত কারেন্ট সেন্স করে সেটাকে ডিসকানেক্ট করে দেবে। ডিসকানেক্ট করে দিলে তার মধ্যে আর বিদ্যুৎ থাকবে না, তখন কেউ এটা টাচ করলে এটা হবে না। এটা কখনোই এরকম হবে না যে আর্থ আছে বলে এই বিদ্যুৎ ওই আর্থের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই লোকের বডিতে যাবে না, এটা কখনোই হবে না, কখনোই হবে না। কারণ বিদ্যুৎ এখানে থাকা অবস্থায় সে ধরলে তার কিছু না কিছু বিদ্যুৎ আসবেই। আসলে কেউ ধরলে, এটা যদি আর্থ না করা থাকে তাইলে হচ্ছে এখানে যে ভোল্টেজ এসে বসে আছে সে টের পায় না, ধরে মারা যেতে পারে। আর আর্থ যদি করা থাকে তাহলে এখানে ভোল্টেজ আসার তো সুযোগই নেই, কারণ ভোল্টেজ আসলেই দাম করে ট্রিপ করবে। যেহেতু ভোল্টেজ ওপেন সার্কিটে থাকতে পারে, এই জিনিসটা বোঝার আছে কিন্তু, যে যেহেতু ভোল্টেজ ওপেন সার্কিটে থাকতে পারে, এখানে আর্থ করা না থাকলে এখানে হচ্ছে ওপেন সার্কিট হয়ে বসে থাকে, মানে এখানে স্টিল হাই ভোল্টেজ এক্সিস্ট করা সম্ভব, কেউ ধরলে মারা যাবে। আর যদি আর্থ করা থাকে তাহলে এমন নয় যে আর্থ করা আছে দেখে সে ধরছে মারা যাচ্ছে না, তোমাকে বুঝতে হবে যে আর্থ করা আছে সেই অবস্থায় একটা লাইন চলতে থাকলে বুঝতে হবে এখানে টাচ নাই। আর যদি টাচ লেগে যায় তাহলে কিন্তু লাইনই চলবে না, লাইনই চলবে না, লাইনটা তখন হচ্ছে ট্রিপ করে যাবে। কারণ আর্থে ফল্ট আছে, মানে এটা আর্থের সাথে লেগে গেছে অথচ লাইন চলতেছে, এই দুটো জিনিস কো এক্সিস্ট করতে পারে না। দ্য লাইন মাস্ট বি ট্রিপড। ওকে, তাহলে আর্থিং এর একটা উদ্দেশ্য থাকে এই যে টাচ করে যাতে কেউ, এটা হচ্ছে সবচেয়ে টাচ ভোল্টেজের মধ্যে সবচেয়ে ভয়াবহ, কারণ এসব জায়গায় দেখো এক হাতে আছে। তো যদি এখানে ওপেন সার্কিট ভোল্টেজ হয়ে থাকে, অর্থাৎ আর্থ করা নাই, ওপেন সার্কিট ভোল্টেজ, তখন কারেন্ট পাস করবে এই পথে, এই পথে, আর এখানে কারেন্ট পাস করবে এই পথে। প্রথমত এই পথটা হচ্ছে ছোট পথ, হ্যান্ড টু হ্যান্ড, তো এই জন্য মানে রেজিস্ট্যান্স কম, কারেন্ট বেশি যাবে। দ্বিতীয়ত এই পথ যাওয়ার পথে হার্ট সরাসরি পড়তেছে, সো হার্টে আসলে প্রবলেম হবে, মানে হচ্ছে যে ওই হার্ট অ্যাটাক হয়ে যাবে ওটার কারণে। সংক্ষেপে বললাম আর কি, অনেক মেকানিজম আছে, অন্তত 10টা তালিকা আছে যে কতটুকু কারেন্ট গেলে কী পরিমাণ ইফেক্ট হয়। তো এত কিছু এখানে এখন দেখাতে পারছি না। বাকি থাকলো স্টেপ, দেখো এখানে স্টেপটায় সেই লোকের পকেটে হাত কোনো কিছু ধরে নেই, পকেটে হাত কোনো কিছু ধরে নেই, তাহলেও এদের সমস্যা হতে পারে। সো দিস ইজ সামথিং নিউ দ্যাট ইউ নিড টু নো, যে স্টেপ ভোল্টেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছু না ধরেও শক খেতে পারে। তোমাদের আগেই একটা ধারণা দিয়ে নেই যে হাই ভোল্টেজ এসি সাব স্টেশনেই শুধু এই স্টেপ ভোল্টেজগুলি ঘটে, আর নর্মাল ছোট ছোট ভোল্টেজের ক্ষেত্রে এইটা ঘটে না। দেন হোয়াট ইজ দ্য মেকানিজম? দেখো, ধরলাম যে আমি এইখানে একটা পয়েন্টকে আমি আর্থ করলাম, এই হচ্ছে যন্ত্রটা, এখানে হচ্ছে তার একটা ভোল্টেজ আছে, এইখানে ইনসুলেটর আছে, ভোল্টেজ লাইনটা এভাবে চলে যাওয়ার কথা, আমি এটাকে আর্থ করে দিলাম। নর্মালি কিন্তু এই লাইনের সাথে এই যে বডিটা, মানে পোল একটা, এটা কিন্তু কানেক্টেড থাকবে না, শুধুমাত্র ফল্ট হলে কানেক্ট হবে। এখন কথা হচ্ছে যে এই লাইনটা মনে করো মাত্র 230 ভোল্টের সিঙ্গেল ফেজ পল্লী বিদ্যুতের লাইন, তাহলে এখানে যতটুকু রেজিস্ট্যান্স আছে সেটা বাদ দিলে নেগলিজিবল যদি ধরি, যেহেতু মেটালিক, তো এই 230 ধরলাম আমি, এখানেই পাওয়া গেল। তারপরে এখান থেকে আর্টস করার উদ্দেশ্যে কিন্তু হচ্ছে যে ভোল্টেজটা ছড়িয়ে দিয়ে তাকে তাড়াতাড়ি জিরো করে দেওয়া। এখন তুমি একটু চিন্তা করো যে এইখানে 230 আছে, আর আটটা যেখানে যে শেষ হয়েছে ওখানে
জিরো হয়ে গেছে, তাহলে যতটুকু জায়গা সে নিল জিরো হইতে, এই জায়গার প্রতি ইঞ্চিতে এই 30 ভোল্টের একটা কম্পোনেন্ট থাকবে। মনে করো যে সে 115, আমি জাস্ট সুবিধার জন্য ধরলাম যে 115 ফুট আমি পুঁতেছি, তাহলে ওখানে যে জিরো হয়ে গেছে, তাহলে এখানে প্রতি ফুটে 2 ভোল্টেজ করে কিন্তু লাগতেছে। একটু চিন্তা করে দেখ, যেহেতু 115 ফুট পুঁতেছি, 230 আছে, তাহলে প্রতি ফুটের উপরে ওই সময় দুর্ঘটনাকালীন সময় প্রতি ফুটের উপরে ভোল্টেজ জমে আছে হচ্ছে 230/115, মানে হচ্ছে 2 ভোল্ট। এখন এইখানে কোনো একটা মাটিতে এটা টাচ না করে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকের দুটো পার মাঝখানে হচ্ছে 1 ফুট ফাঁকা করে লোকটা দাঁড়িয়ে আছে, সেটা ধরেনি, সো দেয়ার ইজ নো রিস্ক অফ টাচ ভোল্টেজ। কিন্তু সে যে 2 পা 1 ফুট দিয়ে আছে, তো 1 ফুটের মধ্যে সম্ভাব্য যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে 1 ফুটে যেহেতু 2 ভোল্ট, তার মানে তার 2 পায়ের মাসে 2 ভোল্ট আছে। এবার তুমি চিন্তা করো যে 230 কিলো ভোল্টের লাইনও কিন্তু আছে সিস্টেমে, 200 কিলো ভোল্টের লাইনও আছে। সেই লাইনকে যদি আমি আর্থ করি, সে যদি কোনো কারণে আউটফট ঘটায়, সে তো একই কাজ করবে। তাকে যে আমি আর্থিং করেছি ওই জায়গার মধ্যে তো সে ভোল্টেজটা ছড়িয়ে পড়বে ট্রিপ করার আগ পর্যন্ত। সেই সময় এই 1 ফুট জায়গার মধ্যে কত 2000 কিলো ভোল্ট হবে, 2000 ভোল্ট হবে, সরি, মানে এই যে 1000 গুণ বাড়বে। আগে ছিল 2 ভোল্ট, এখন হবে কিলো, মানে 2 কিলো, 2 কিলো মানে হচ্ছে 2000 ভোল্ট। তো একটা মানুষের 2 পায়ের মধ্যে খামাখা দাঁড়িয়ে আছে কিছু না ধরে, অত্যন্ত হাই ভোল্টেজ সাবস্টেশনে সে পাশাপাশি এরকম দাঁড়িয়ে থাকলেই তার 2 পায়ের মাঝখানে ভোল্টেজ চলে আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভোল্টেজ লেভেল অফ দ্যাট সাবস্টেশন। ইট মে বি 2000 কিলো। যদি 400 ভোল্ট হয় সেটা আরও বেশি হবে। দেখো কত হবে, চিন্তা করে দেখো, ওটা হবে 400/230 ইন্টু তোমার 2000, এভাবে হবে। তো তোমার যদি 11 কেবি হয় আরও কম হবে, 33 যদি হয় 11 কেবির 3 গুণ হবে। তো একটা হাই ভোল্টেজ সাবস্টেশনে জাস্ট পাশাপাশি পা দিয়ে দাঁড়িয়ে থেকেও যে কি বিপদ হতে পারে সেটা তোমরা এই যে মোটামুটি অনুমান করতেছো যে এটা কিভাবে হয়। সো দিস ইজ দ্য মেকানিজম অফ, আমরা যেটাকে বললাম যে হাই ভোল্টেজ সাবস্টেশনের, এটাকে স্টেপ ভোল্টেজ বলে আর কি। আচ্ছা, অন্যান্য যে সিস্টেম আছে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের আর্থিং, যেটা আসলে আমরা যে বাসা বাড়িতে করতেছি, বর্ণনা পড়ে লাভ নাই, এটা এখানে দেখাই দিচ্ছি যে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশনে আর্থিংটা কোন জায়গায় কেমন হয়। এটা তোমাদের আগে একটা ড্রয়িংয়ে দেখানো হয়েছে, জাস্ট আগের ক্লাসে দেখানো হয়েছে যে এগুলি লাইট ফ্যান পয়েন্ট যদি হয়, লাইট ফ্যান পয়েন্ট হতে পারে, যে কম্পিউটার পয়েন্ট হতে পারে। তো লাইট ফ্যান পয়েন্ট কম্পিউটার পয়েন্টকে একটু আলাদা করতে হবে। ওই ডায়াগ্রামে গেলে তোমরা দেখবে ঠিকই আলাদা, হ্যাঁ ঠিকই আলাদা। তো এটা কিভাবে বোঝাচ্ছি আমরা, আমি জাস্ট ওইখানে না যে আমি এখানে একটু ব্যাক করে দিই। যে মনে করো যদি লাইট ফ্যান পয়েন্ট হয়েছে, এটা ধরলাম আমি একটা সুইচ বোর্ড, এটা একটা সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে আমি ধরলাম যে এরকম 10টা সুইচ আছে, এরকম 10টা সুইচ আছে, ডট 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 ডট, এখানে 10টা সুইচ আছে। তো এই 10টা সুইচ দিয়ে কি করবে, একটা রুমের মধ্যে লাইট অ্যান্ড ফ্যান চলবে। এগুলির কোনো জায়গায় কিন্তু আর্থ ওয়্যার থাকবে না, ওইটা ওই দিন দেখানো হয়েছে, কোনো জায়গায় থাকবে না। কিন্তু এইখান দিয়ে সুইচ বোর্ড থেকে যেটা বেরোবে, বেরোয় এসে সেটা কিন্তু এখানে কোনো জায়গায় ঢুকবে, এই এটার মধ্যে ঢুকবে। তো এইটাকে কিন্তু আমরা বলতেছি লাইট অ্যান্ড ফ্যান পয়েন্ট, এই যেটাকে বলতেছি লাইট অ্যান্ড ফ্যান পয়েন্ট, মানে ইট গোজ টু সুইচ বোর্ড। তাহলে এখানে কিন্তু 3টা তার থাকবে, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থ। বোঝা গেল কি না? লাইট ফ্যানের অভিমুখী তারে থাকবে না, কিন্তু সুইচের অভিমুখী তারে থাকবে। একইভাবে এই সুইচ বোর্ড ছাড়া আরও যেসব জায়গায় সরাসরি থাকবে, এখানে বলা হচ্ছে কম্পিউটার পয়েন্ট, সার্ভার পয়েন্ট। ভালো কথা, নট অনলি কম্পিউটার পয়েন্ট, সার্ভার পয়েন্ট। তুমি বাসায় যত 3 পিন লাগাও সবগুলি কিন্তু যে এটার কারণে হচ্ছে 3 পিন, এটা তো সেগুলিতে থাকতেছে। তাইলে এখান দিয়ে যে তারগুলি থাকে, দুটো লাইভ অ্যান্ড নিউট্রাল ছাড়া অন্য তারকে তোমরা অলরেডি জানো যে এটাকে বলে ইসিসি, এটা তোমরা তো শিখেছো, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউশন বা রেসিডেন্সিয়াল আর্থিং। আর এরপরে আরেকটা থাকে, তোমরা জানো যে মেইন আর্থ কন্ডাক্টর, মানে কোনটা, এটা হচ্ছে এই জায়গায়,
মানে এই ইসিসিগুলির একটু মোটা ইসিসি আর কি বলতে পারো। হ্যাঁ, ইসিসি এটা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তারপরে থাকে মেইন বোর্ডের পার হয়ে যে ওখান থেকে একদম ওই যে মাটি পর্যন্ত যেটা গেছে ওটাকে বলে আর্থ লিড, আর মাটির নিচে থাকে আর্থ ইলেকট্রোড। তো এইগুলি রিপিট করা হলো, আগেও একবার বলা হয়েছে। সো এইগুলি মিলে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল ডিস্ট্রিবিউশন আর্থিং। ইকুইপমেন্ট আর্থিংয়ের একটা এক্সাম্পল দেখো, সে দেখো এই যে ট্রান্সফরমার, এটা একটা ইকুইপমেন্ট। সো তার আর্থিং যেটা করা হয়, দুটো আর্থিং এখানে লাগে, একটা হচ্ছে লো টেনশন আর্থিং, আরেকটা হচ্ছে হাই টেনশন আর্থিং, মানে হচ্ছে 11 কেভি সাইডে একটা, এই সাইডে একটা, দুই সাইডে দুটো আর্থিং লাগে। এই ছাড়া এখানে তোমার দেখতেছো যে ইকুইপমেন্ট এনক্লোজার, সেখানে একটা আর্থিং লাগবে। তারপরে এখানে দেখতেছো যে একটা সুইচ বোর্ড ফ্রেম, এটাকে আমরা অনেক ক্ষেত্রে প্যানেল বোর্ড বলি, সেখানে আর্থিং লাগছে। এই দেখো তোমার একটা মোটর, সেখানে একটা আর্থিং লাগছে। এই মোটর এবং জেনারেটর যেগুলি ঘুরতে থাকে, এগুলিতে একই ভোল্টেজ লেভেলে দুটো আর্থিং দিতে হয়। এটার সাথে ফারাকটা দেখো, এখানে দুটো ভোল্টেজ লেভেল থাকে। একটা হচ্ছে যেদিকে 3টা তার আছে ওইদিকে হাই টেনশন সাইড, আর একটা হচ্ছে যেদিকে 4টা তার আছে যেটা লো টেনশন সাইড। দুই সাইডে দুটো আর্ট দিলাম। এটা কিন্তু নড়াচড়া করে না, স্ট্যাটিক, তারপরেও দুটো দিলাম। আর এগুলি যেগুলি রোটেটিং, সেগুলি একটাই ভোল্টেজ লেভেল, কিন্তু এখানে তো কোনো ভোল্টেজ লেভেল ট্রান্সফার হয় না। আই মিন মানে আমরা ট্রান্সফরমারে যেটা দেখি আর কি, ভোল্টেজ লেভেল ট্রান্সফার হয়। এখানে কোনো ভোল্টেজ লেভেল ট্রান্সফার হচ্ছে না, কিন্তু এইখানে কিন্তু তোমার মনে রাখতে হবে যে দুটো আর্থিং দিতে হবে, কারণ রোটেটিং মেশিনে রোটেশনের কারণে অনেক সময় তারটা খুলে যেতে পারে, লুজ হয়ে যেতে পারে, রিস্ক বেড়ে যায়। সে কারণে দুটো আর্থিং দিতে হয়, দুটো আর কি নিরাপত্তা বাড়ানোর জন্য, এই আর কি। সো এগুলিকে বলে ইকুইপমেন্ট আর্থিং। আচ্ছা, সিগন্যাল আর্থিং। সিগন্যাল আর্থিং হচ্ছে তোমার এই যে এখানে দেখো, এটা একটা সার্ভার রুম। সার্ভার রুমে এই যে এটা হচ্ছে ফ্লোর, সেটা এই ফ্লোরের উপরে দেখো আর একটা ফ্লোরে যে দেওয়া আছে, এটাকে বলা হয় যে এটাকে বলে যে রেইজ ফ্লোর বলে, রেইজড ফ্লোর। মানে এটা হলো ফ্লোর, এটা হচ্ছে রেইজড ফ্লোর। একটা ফ্লোরকে একটু উঁচু করে বানানো হয়েছে। রেইজ ফ্লোর কেন করে, যে এগুলির জন্য কানেক্টিভিটির জন্য এত বেশি সিগন্যাল পাওয়ার অ্যান্ড আর্থিং ওয়্যার দিতে হয়, যে একেবারে নর্মাল ফ্লোরে কাটাকুটো করে এটা তো করা যাবে না। একটা দুটো তার না, তো একটা দুটো তার হলে ফ্লোরের ঢালাই দেওয়ার আগে ঢুকিয়ে দেওয়া যেত। এইসব ক্ষেত্রে সেটা দেওয়া যায় না, ফ্লোরকে ঢালাই দেওয়ার পরে ফ্লোরকে রেইজ করে এটা করতে হয়। তো ইটস রেইজ ফ্লোর। রেইজ ফ্লোরের অপোজিট কী থাকে তোমরা জানো, উপরের দিকে ছাদ থাকে, ছাদের নিচে ফল সিলিং থাকে। ছাদকে যদি আমরা বলি স্লিং, সিলিংয়ের নিচে থাকে ফল সিলিং। আচ্ছা, এখানে একটু ফ্লোর, ফ্লোরের উপরে থাকে রেইজ ফ্লোর। এগুলি সে তোমাদের ডিপার্টমেন্টের কোনো কম্পিউটার রুমে ওইসব ক্ষেত্রে এটা তো লাগে না আর কি, তবুও সেখানে দেখবে কেবল নেওয়ার জন্য অনেক ঝামেলা হয়, অনেক কৌশলে নেয়। তাহলে কখন রেইজ ফ্লোর করা হবে, কখন হবে না, যখন তারের পরিমাণ এত বেশি হবে। মানে একটা কম্পিউটার রুমে অত বেশি তার থাকে না, কিন্তু এটা সার্ভার রুমে অনেক বেশি তার থাকে। হ্যাঁ, আর ওই সার্ভার থেকে যদি ইন্টারনেট বা অন্যান্য কানেকশন যায়, তাহলে তো আর কথা নেই যে কত কত তার যে থাকবে, সেগুলির জন্য রেইজ ফ্লোর থাকে। তো এখন এইগুলির জন্য যে আর্থিং, সেটা হলো যে এখানে যত ইলেকট্রিক পয়েন্ট আছে, মানে পাওয়ার কেবল যেগুলি, সেখানে যেখানে যেখানে পাওয়ার গেছে, ওই মেটালিকগুলির থেকে একটা আর্থ হবে। সেটা হচ্ছে একটা হলো যে আমার পাওয়ার আর্থিং। আর সিগন্যাল আর্থিং হচ্ছে যে সিগন্যাল যে পয়েন্টে ঢুকতেছে ওইটার আবার একটা পারপাস থাকে, যে সিগন্যালটাকে খুব একটা নয়েজে না ধরে বা নয়েজটাকে ইয়া না করে। তো দেখা যাচ্ছে যে যেখানে পাওয়ারটা যাচ্ছে ওইখানকার মেটালিক বডিটরি ঠিক মতো পাওয়ার না পেলে, সরি আর্থ না পেলে, এখানে নয়েজ লেভেলটা বেড়ে যায়। তোমরা এটার একটা প্রমাণ দেখতে পারো, যে অনেক সময় দেখবা যে কোনো একটা সিগন্যাল, হয়তো আমি যদি অসিলোস্কোপে দেখি বা কোনো মনিটরতে যদি আমি দেখতে পারি, সেটা হয়তো হিজিবিজি হিজিবিজি, তুমি দেখবা সিগন্যালটা যে সার্কিট দিয়ে আসতেছে, সেই সার্কিটের গ্রাউন্ড কানেকশানটা ঠিক মতো দাও, দেখবা যে হিজিবিজিটা চলে গেছে। এই জিনিসটা একটা হয়। আরও আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একটা যন্ত্র তৈরি করছো, একটা প্রোডাক্ট কাউন্টার, এখানে একটা লেজার বা ফটো
মানে এলইডি টাইপের একটা জিনিস আছে, লেজার অথবা একটা অপটো ইলেকট্রনিক্স কিছু, যেটা মেবি এলইডি। এটা এখান থেকে দিচ্ছে সিগন্যাল, এইদিকে এটা রিসিভ হচ্ছে, মানে এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। এই এই এখন কি হচ্ছে, প্রোডাক্ট কাউন্টার কেন বলছি, তুমি মনে করো এখান থেকে কিছু একটা কনভেয়ার বেল্ট দিয়ে একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলা, এই এই আলোটা এখানে ধাক্কা লাগবে, সো এখানে ইন্টারাপশন হবে। সো রিসিভার ইন্টারাপশন হলেই সে আসলে গুনবে যে এক, তো তোমার হচ্ছে আবার প্রোডাক্টটা চলে যাবে, আলোটা ওখানে থাকবে, আবার একটা প্রোডাক্ট আসবে, ইন্টারাপশন হবে, ওখানে গুনবে দুই। তো তুমি এখান দিয়ে প্রোডাক্টগুলিকে পাস করাও, যেহেতু তুমি নিজেই তৈরি করছো, এটা টেস্ট রান করো। তুমি দেখলা যে এখানে 10টা ইয়ে দিছো, প্রোডাক্ট পাস করছো, ওখানে দেখাচ্ছে 14, মানে 4টা এসে ভুল কাউন্ট করছে। তো এরকম হলে কিন্তু সমস্যা, যে 4টাই ভুল কাউন্ট করছে। তো এগুলি সম্ভাব্য তোমার হচ্ছে ট্রাবল শুটিংয়ের যা আছে, আমি একটা একটা করে বলি। প্রথম হচ্ছে যে ডিজাইনের লেভেলে তোমাকে একটা রোবাস্ট ডিজাইন করতে হবে। সেটা হচ্ছে যে এখানে যে আমি বলেছি এলইডি, তুমি এটা এলইডি নিবে না। এলইডি হচ্ছে একটা ভিজিবল লাইট তৈরি করে, ভিজিবল লাইটটা ওখানে গেলে এই ভিজিবল লাইটকে এই প্রোডাক্টটা পুরাপুরি অফ এবং অন করতে পারছে না কিন্তু, কারণ অলরেডি তো সেখানে দিনের আলো বিরাজমান। দিনের আলো বিরাজমান হওয়ায় এই আলোটা যে ওখানে পৌঁছালো কি পৌঁছাইলো না, তা ছাড়াও তো এখানে আলো পৌঁছে বসে আছে। কাজেই এখানে যে আমি ডিটেক্টর ইউজ করেছি, সে করছে কি, এই আলোটা থাকলেও কিছু আলো পাচ্ছে, এটা না থাকলেও আলো পাচ্ছে, এটা অপশনসটাকে সে ঠিকমতো চেঞ্জই করতে পারছে না, ঠিকমতো চেঞ্জই করতে পারছে না। অবস্থায় অনেকটা এরকম হয়ে এসেছে, 500 অতিথির মধ্যে কে একজন আসলো গেল বুঝতে পারলো না কেউ আর কি, ওরকম একটা ব্যাপার হলো। তার মানে এখানে এত আলো আছে। ওকে, সেই জন্য তুমি একটা করতে পারো যে ইনফ্রারেড ইউজ করতে পারো। ইনফ্রারেড মানে এখানে সূর্যের আলো যেটা আছে সেটা থেকে এটা হচ্ছে আলাদা। সো এখানে ডিটেক্টরটা ইনফ্রারেড, যে সূর্যের আলোকে বা দিনের আলো যেটা, এই আলোকে সে ডিটেক্ট করে না, ওই আলোর কাছে ও মানে লাভ নেই, ওই আলোকে ও সে দেখতে পাচ্ছে না। সো এই আলোটা প্রোডাক্টে বেঁধে যাচ্ছে, তো সে ধরে ফেলছে, আর প্রোডাক্ট তাকে ইন্টারাপ্ট না করলে সে সবসময় আলোটা দেখছে, আর প্রোডাক্ট আসলে ইন্টারাপশন হচ্ছে, এটাকে চট করে সে ধরতে পারে। তো দেখো ডিজাইনে তোমার এটা হচ্ছে অনেক ইমপ্রুভ হয়ে গেল। এরপরও দেখলাম ভুল হচ্ছে, আগে ছিল 14টা পর্যন্ত 10টা জায়গায়, এখন দেখলাম 11টা গুনতেছে অথবা 9টা গুনতেছে। সো স্টিল দেয়ার ইজ, সো এই পুরো জিনিসটাকে ভালো করে একটু কাভারিং করো, একটা মেটাল কাভার দিয়ে, তারপর সেটাকে একটু আর্থ করে দাও। দেখো এবার দেখবা যে 10টায় ঘুরতেছে, দেখলা যে ট্রাবল শুটিং হয়ে গেল। বিকজ এখানে আমরা যে আলোর কথা বলতেছি, ভিজিবল হোক আর নন ভিজিবল হোক, এই ধরনের আলোগুলি মূলত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো তো আছে অপটিক্যাল, তাছাড়াও এর নেচারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। যারা একটা মাইক্রোওয়েভ পড়ো নাই বা ইলেকট্রোম্যাগনেটিক্স থিওরি যেগুলি পড়ো নাই, তারা একটু বুঝতে অসুবিধা হবে। অন্যরা বুঝো যে একটা ই থাকে, একটা এইচ থাকে, আর একটা 90 ডিগ্রি বরাবর একটা সাথে আর একটা ফিট অবস্থান করে, এবং সেইভাবে তারা আগাইতে থাকে। সো এই খোলামেলা জায়গায় এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক অসংখ্য সিগন্যাল ভাসতেছে, যেমন রেডিও সিগন্যাল, তোমার মোবাইল ফোনের সিগন্যাল, কত কিছু যে ভাসতেছে। তোমার সেইগুলি কোনো না কোনোভাবে যে ওই যে আমার ইনফ্রারেড যাই বলি না কেন, ওগুলিরে কিছু না কিছু পরিমাণে ডিস্টার্ব করে। সেই জন্য একটা সুন্দর করে একটু শিল্ডিং করে একটু গ্রাউন্ড করে দিলে ওগুলি ওখান দিয়ে ওই শিল্ডে বাধা পেয়ে গ্রাউন্ডেড হয়ে যায়, ওরা ডিস্টার্ব করে না, তো ও আনইন্টারাপ্টেড থাকে। তবে ইনফ্রারেডের চেয়েও এই জন্য লেজার ইউজ করা হয়। জন্য লেজার হচ্ছে কি সাংঘাতিক রকমের তোমার হচ্ছে ফোকাসড, সাংঘাতিক রকমের ফোকাসড হয়, ওইটা বাধাটা তো একটু কমই মানে। তবে লেজার কিন্তু পরিমাণে বেড়ে গেলে সে কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, মানে লেজারের অ্যামাউন্ট বেশি হলে যে যে বিশেষ করে বায়োলজিক্যাল সেল মারাত্মক ক্ষতি করে। এনিওয়ে, তো এখানে তোমরা মোটামুটি এই যে যে সিগন্যাল আর্থিংয়ের ব্যাপারটা বুঝতে পারছো, যে সিগন্যাল
অর্থাৎ টেলিকম সিগন্যাল এবং ওই সঙ্গে তো যত যা কিছু আছে তোমার হচ্ছে পিএবিএক্স বলো, টেলিভিশন বলো, মোবাইল টেলিফোন বলো বা ডাটা বলো, ইন্টারনেট বলো, সব কিছু আসলে অনেকের মনে হবে ইন্টারনেট তো টেলিফোন না, এখন তো ফারাক তো নাই, ভিওআইপি হয়ে যাচ্ছে, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা পাওয়া যায়। টেলিফোন থেকে আগে ইন্টারনেট ইউজ করতে, এখন ইন্টারনেট থেকে টেলিফোন ইউজ করে, তাই না? সেই যুগে তো তোমাদের জন্ম হয়নি যখন হচ্ছে ইন্টারনেট ইউজ করতো বাসার ল্যান্ডফোন দিয়ে, হ্যাঁ, বাসার ল্যান্ডফোন দিয়ে ইন্টারনেট ইউজ করতো। সামান্য কত কিলো হচ্ছে তার ব্যান্ডউইথ ছিল, ইমেল টিমেল চালা যাইতো আর কি, নেট ব্রাউজ টাউজ ওইভাবে করা যাইতো না, বাট টেলিফোন লাইন দিয়ে ইন্টারনেট ইউজ করতো। এখন হচ্ছে ইন্টারনেট দিয়ে টেলিফোন করে। তো এটা তো অনেক দিন হলো ইন্টারনেট দিয়ে টেলিফোন, সেটা তো মনে হয় 15 বছর বা এরকম ধরেই বাংলাদেশে ইউজ হচ্ছে। তো যা হোক, সব কিছুতে সেজন্য আমরা কমিউনিকেশন বলতেছি, এত ঘন মানে বারবার আমরা ডিফাইন না করে বলতেছি কমিউনিকেশন। কমিউনিকেশনে হচ্ছে এমন একটা ফিল্ড যেটার মধ্যে পাওয়ারটাকে আমরা অত ইমফ্যাসিস দিচ্ছি না। এখন পাওয়ারের জন্য যেহেতু আমরা আর্থিং দিচ্ছি, ওগুলির জন্য আর্থিং লাগে, সেটাই হচ্ছে সার কথা। এরপর আছে লাইটিং প্রোটেকশন সিস্টেম। এটার জন্য যে আর্থিং লাগবে এটা আমরা এখানে আর তেমন ডিসকাস করতেছি না, আমরা বরং লাইটিং প্রোটেকশনের ওই টপিকটায় চলে যাই, ওখানে দেখাচ্ছি। তো আমরা চলে গেলাম লাইটিং প্রোটেকশনে। আসল এগুলি আসলে ঘটনাটা কি। তো লাইটিং প্রোটেকশন সিস্টেম, এটার যে একটা ফিজিক্স আছে এটা আমরা এখানে বলবো না, মানে সময় হবে না আমাদের। খুব সংক্ষেপে যদি বলি যে সেটা হচ্ছে যে আকাশে মেঘের ঘর্ষণের কারণে ওখানে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়। চার্জ তৈরি হলে সেই চার্জের পরিমাণ যখন বেড়ে যায় তখন তারা সেখান থেকে আলাদা হওয়ার জন্য লাফালাফি করে, একদম সংক্ষেপে বলে দিলাম আর কি। তো এখন আমি যদি এখানে একটা মেঘ চিন্তা করি, সেটা একটা মেঘ, তো এখন এই মেঘের মধ্যে যে চার্জ জমা হবে সাধারণত দেখা যায় যে পজিটিভ চার্জগুলি এই উপরে থাকে, এরকম দেখা যায়। মেঘের পজিটিভ চার্জ উপরে থাকে আর নেগেটিভ চার্জ নিচে থাকে, এরকম দেখা যায়, এরকম। এখন যারা এটা মনে রাখতে পারবে না তাদের জন্য আমি সহজ পথ বলি, সেটা হচ্ছে যে পজিটিভ চার্জ মানে কি, মানে হচ্ছে যে এখান থেকে ইলেকট্রন যে মানে মলিকিউলগুলির মধ্যে চার্জটা হচ্ছে সেখান থেকে ইলেকট্রনের ঘাটতি আছে, আর নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন অতিরিক্ত আছে। তার মানে আমি যদি নেট ওয়েট চিন্তা করি তাহলে এগুলির ভার বেশি, এগুলির ভার কম, ভার বা ভর বলো যাই বলো। সো ফলে যেটা হবে, যেটা ভারী সেটা তো নিচে চলে আসবে, যেটা হালকা সেটা উপরে যাবে। নেগেটিভ পজিটিভ ওইভাবে চিন্তা করার দরকার নেই, তুমি এটাকে জাস্ট ফিজিক্সের ফর্মুলা চিন্তা করো যে এ হচ্ছে ওজনে হালকা, বিকজ ল্যাক অফ ইলেকট্রন। এখানে ইলেকট্রন থাকা অবস্থায় নিউট্রাল ছিল, তার থেকেও এটার ওজন বেশি। তার মানে কথার কথা 10-10 যদি থাকে তাহলে এটা 1 কমে গেলে 9, এটা কিন্তু 11, দুই ডিফারেন্স হয়ে গেছে, মানে সো বুঝতেছো যে এটা ভারী নিচে চলে আসতেছে। দ্যাট ইজ দ্য ফর্মুলা। ফিজিক্সটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, এই জন্য আর বেশি বলবো না। কিন্তু অনেক এখন যদি বলো যে এই চার্জটা আসলে কীভাবে হয়, সেটা অনেক কিছু বুঝতে হবে। যে মনে করো যে পানির কণা আছে, হ্যাঁ, তো কণার মধ্যে হচ্ছে যখন প্রচুর বাতাস এই কণাগুলিকে একদিক থেকে আরেক নিয়ে যায়, কণাগুলির মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণ হলে সেখান থেকে তোমার হচ্ছে পজিটিভ বা নেগেটিভ চার্জ হয়। এখন কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এই পানির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। পানিতে তোমরা জানো অনেক সময় অ্যাসিডিক পার্ট বেশি থাকে, হাইড্রোজেনটা যদি কিছুটা বেরিয়ে আসে, পজিটিভ সাইন হোল্ড করে, তাহলে ও একটু অ্যাসিডিক নেচারের টাইপের হয়। সো এগুলির উপর ডিপেন্ড করে তারপরে বাতাস ঝড় টড় বা মানে উচ্চ চাপ নিম্নচাপ এইসব ফোর্সগুলি কাজ করে। তো সো এটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তোমার দেখা যায় যে তোমরা তো জানো বহু প্রাচীন যুগে যখন বিদ্যুৎ ল্যাবের বিদ্যুৎও ছিল না, পাওয়ার স্টেশনের বিদ্যুৎ ছিল না, তখন শুধুমাত্র স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে অনেক আগে, সে প্রায় খ্রিস্টীয় জন্মের 500 বছর আগে, একটা জিনিসের সাথে কোনটার সাথে কোনটা ঘটলে কী ধরনের চার্জ হয় এরকম একটা ধারণা, ওনার নাম হচ্ছে থেলস, এসে উনি এগুলি দিয়েছেন যে কী ধরনের চার্জ হয়। তো সেই জিনিস আমি এখন পড়িয়ে তো লাভ নাই তোমাদের, এই জন্য বলছি যে একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল ঘষা খাইলে পজিটিভ চার্জ তৈরি হবে না নেগেটিভ চার্জ তৈরি হবে, এর একটা তালিকা আছে, ওকে। বহু প্রাচীন তালিকা, সেই অনুযায়ী হয় এটার সাথে। বিকজ ওই যে কোনটার মধ্যে ইলেকট্রন সহজে বেরোয় মানে আধিক্য, আর কোনটার মধ্যে সেটা ক্যাপচার করে রাখার
আছে, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি, সেটার একটা নেচার ওদের মধ্যে আছে। তো শুধুমাত্র পিওর পানি তো মেঘে থাকে না, এই বায়ুমণ্ডলের অনেক কিছু ওটা হাবিজাবি ওটার সাথে মিলে থাকে। সো তাদের নেচার চেঞ্জ হয়, এবং নেচার চেঞ্জ হলেই কিছু কিছু পার্টিকলে পজিটিভ চার্জ আর কিছু কিছু পার্টিকেল নেগেটিভ চার্জ হয়ে যাবে। এরা যখন আবার একটা মেঘের মতো একটা সিস্টেম তৈরি করে, সিস্টেম বলতে বোঝাচ্ছি তারা নিজেরা নিজেরা মিশে গেলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে চার্জ। ওইটা কিন্তু একটু খেয়াল রাখবা, যে এখানে আছে তো তুমি বলবা যে এত পজিটিভ চার্জ, এত পজিটিভ চার্জ, পুরো মেঘটা নিউট্রাল কেন হচ্ছে না? নিউট্রাল কেন হচ্ছে না? বিকজ দে আর নট সলিড। তাদের মধ্যে কণাগুলির মধ্যে বন্ধন এত টাইট না যে তারা একেবারে নিউট্রাল হয়ে যাবে। তারা কিন্তু ওর মধ্যেই আবার একটা ডিস্টেন্স বজায় রাখছে আর কি। হ্যাঁ, অ্যাংরি বার্ডের মতো আর কি, যে সে প্রত্যেকটা কণা প্রত্যেক কণার সাথে রাগ দেখাচ্ছে, কিন্তু তারা আসলে যদি একেবারে নিউট্রালাইজ হইতে হয় তাহলে ওগুলিকে মিশে যেতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। তো তোমার এই কারণে হচ্ছে যে এরকম চার্জ হচ্ছে। ওকে, এখন বজ্রপাত দুই ধরনের হয়। এক হচ্ছে যে পাশের একটা বজ্রপাত আছে, তিন ধরনের হয়, সরি তিন ধরনের হয়। পাশের একটা আছে, একটা হচ্ছে যে এমন হতে পারে এটার গোটাটা হচ্ছে পজিটিভ, এটার গোটাটা নেগেটিভ, এখান থেকে এখানে লাফ দিয়ে গেল, এটা এক ধরনের। আমরা এটা আসমানে দেখি যে বজ্রপাত হয়েছে, মাটিতে পড়ছে না, এটা এক ধরনের। আর একটা হচ্ছে যে মেঘটাই বড়, মেঘটাই বড়, এর একদিক থেকে আরেক দিকে লাফ মেরে আসতেছে, এখান থেকে এখানে লাফ মেরে আসতেছে। হ্যাঁ, তো এটা যদি হয় তাই এটা হচ্ছে মেঘের মধ্যে হলো, এটা অত হিউজ হয় না এবং আমরা সেরকম দেখতেও পারি না। হ্যাঁ, আমরা সেরকম দেখতেও পারি না। আরেকটা হচ্ছে যে মেঘ থেকে মাটিতে হয়, এটাই বেশি ক্ষতিকর আমাদের জন্য, এবং এটা আমরা দেখতে পারি। তার মানে এক মেঘ থেকে আরেক মেঘে ওটাও মানুষের জন্য ক্ষতিকর না, এক মেঘের ভিতরেই হয় ওটাও ক্ষতিকর না, কিন্তু মেঘ থেকে যখন মাটিতে চলে আসে অথবা মাটি থেকে মেঘে যায়, এটাকে বলে রিভার্স স্ট্রাইক আর কি। হ্যাঁ, তো সেটা দিয়েও কিন্তু হয়, যে মাটির থেকে মেঘে চলে যায়, সেটাও হয়। এইটা হচ্ছে বজ্রপাতের কারণ। এখন এসব ফিজিক্স পড়ে আমাদের লাভ নেই, কারণ আমরা ওগুলি হচ্ছে আবহাওয়াবিদ যারা তারা এগুলি করে। আমাদের কাজ হচ্ছে এগুলির প্রোটেকশনের ব্যবস্থা, মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য কী করার আছে। এখানে দেখো একটা লাইটনিংয়ের হ্যাজার্ডটা দেখানো হচ্ছে, যে অনেক সময় বাড়িতে সরাসরি বজ্রপাত হয়, অথবা এটা হচ্ছে যে লাইনের উপর বজ্রপাত হয়, তার কারণে এইসব জিনিসের মধ্যে বিদ্যুতের পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা বলি স্পাইক। এই স্পাইক সার্চ হয়, লাইন দিয়ে সার্চ হয়ে ভেতরে যে যন্ত্রপাতিতে আগুন লেগে যায়, এরকম হয়। মানে সরাসরি অ্যাটাকও হয়, বা লাইনের উপরে হচ্ছে, লাইনের হওয়ার কারণে ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ বেড়ে অ্যাটাক হয়েছে, এটাও হয় আর কি, মানে ওখানে হয়েছে। সাধারণত এই বজ্রপাত নিরোধক দণ্ডগুলির উদ্দেশ্য হচ্ছে এইখালির মধ্যে যাতে বজ্র পড়ে এখানে না যেতে পারে, বাইরে দিতে দিতে বের হয়ে যায়, এটা হলো উদ্দেশ্য। আর এখান দিয়ে যখন যায় তখন উদ্দেশ্য হচ্ছে তার ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে তখন একটা ভিতরে যারা আছে তারা কিন্তু বজ্রপাত তাদের কোনো ক্ষতি করতে পারছে না, ধরে নিলাম যে তাদের ওখানে প্রোটেকশন আছে, কিন্তু সার্চ দিয়ে যদি তাদের যন্ত্রপাতি পুড়িয়ে দেয় সেটা একটা। এই জন্য আমি একটু ব্যাক করে একটা জায়গায় একটা জিনিস দেখাই, তোমরা খেয়াল করছিলে কিনা জানি না, একটু দেখো এইখানে দেখো, এই যে দেখো একটা লেখা আছে এসপিডি। দিস এসপিডি মিনস সার্চ প্রোটেক্টিভ ডিভাইস। এখান দিয়ে যখন আমি তখন চলে যাই, আমি তোমাদের ইচ্ছা করে এটা বলি নাই, বিকজ লাইটনিংটা না বুঝলে এটা বুঝতে পারবে না। তার মানে এইটা দেয়া হয়েছে কিন্তু সার্চ ঠেকানোর জন্য। সার্চটা কোনটা, সেটা সরাসরি বজ্রপাতের কারণে হয়নি। বাড়িতে পুরাপুরি বজ্রপাত নিরোধক যন্ত্রপাতি বসালেও সার্চ ঠেকানো যাবে না, সার্চ কিন্তু এসে যন্ত্রপাতির ক্ষতি করতে পারে, এর জন্য সার্চ প্রোটেক্টিভ ডিভাইস ওখানে লাগাতে হয়। ওকে, এই মোটামুটি বুঝে গেলা। এখন আমরা আসি যে বজ্রপাত নিরোধক দণ্ড বা সিস্টেম একটা জায়গায় আমরা বসাবো কি বসাবো না, এটার জন্য কি করার আছে। তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা ইনস্টলেশনের রিস্ক ক্যালকুলেশন করতে হয়। রিস্ক ক্যালকুলেশন করতে হয়, এটাকে বলা হয় রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টর এখানে দেখো, কোনো একটা বিল্ডিংয়ের বা ইনস্টলেশনের রিস্ক ফ্যাক্টর যদি 40 ক্রস করে যায় তাহলে ওখানে অবশ্যই তোমার হচ্ছে লাইটিনিং ওগুলি বসাতে হবে। তো এখন এখানে 7টা আছে হচ্ছে ক্যাটাগরি, এবং প্রত্যেক ক্যাটাগরিতে
পয়েন্ট আছে এরকম করে। একটাকে বলা হয় যে স্ট্রাকচার টাইপ বা স্ট্রাকচার ইউজ, সেখানে পয়েন্ট আছে 2 থেকে 10। তারপর আছে কনস্ট্রাকশন টাইপ 1 থেকে 10। তারপরে হচ্ছে কন্টেন্টস অর কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, মানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে পরবর্তীতে কি ঘটতে পারে, এটাকে বলে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট। এটা হলো 2 থেকে 10। ডিগ্রি অফ আইসোলেশন, মানে আশপাশে কিছু আছে কিনা, এটা হলো 2 থেকে 10। টাইপ অফ টেরাইন, এটা হচ্ছে যে কিরকম জায়গা, পাহাড়ি জায়গা না সমভূমি নাকি জলাশয়, এরকম আর কি, তাহলে 2 থেকে 8। হাইট অফ দ্য স্ট্রাকচার, এটা হচ্ছে 2 থেকে 30। আর হচ্ছে লাইটিং প্রিভ্যালেন্স, মানে হচ্ছে ওই এলাকায় বজ্রপাতের হিস্ট্রিটা কেমন বা কীরকম ঘন ঘন বজ্রপাত ঘটে, তার থেকে 2 থেকে 21। এখন যদি তুমি সবগুলি পয়েন্টে যদি হাইয়েস্ট হয়ে যায় কোনো ইয়ের জন্য, তো কত হচ্ছে তুমি দেখতেছো যে হলো 30, 40, 70, আর হচ্ছে 30, 199 হয়ে গেল পয়েন্ট। হ্যাঁ, তো 99 পয়েন্ট আছে হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আছে হচ্ছে 13। 13 থেকে 99 পয়েন্ট আছে, মানে তার মধ্যে 40 তো পাওয়া যাবে, মানে কোনো কোনো পয়েন্ট কোনো কোনো জায়গায় থাকবে, কোনোটা থাকবে না। তো এইগুলি দিয়ে আসলে রিস্কটা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে দেখো যে ওই যে একটা যে বর্ণনা যে ইউজ অফ স্ট্রাকচার 2 থেকে 10, সেটা কি ধরনের স্ট্রাকচার হলে কত, তালিকাটা দেখো এইভাবে। ইউ ক্যান গেজ, নট গেজ, অ্যাসেস। হ্যাঁ, এরপরেরটা দেখো, টাইপ অফ কনস্ট্রাকশন, মানে পয়েন্ট তোমরা এখানে যা আছে নোট করো, আই মিন দেখে নাও, নোট করা না, চোখে দেখে নাও, টাইপগুলি পড়ো এবং আমাকে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো যে এটার মানে কি বা এটা এত পয়েন্ট কেন। রুফ বলতে কি বোঝায় আসলে? কোনটা? তার ওই যে 10 পয়েন্টের যেটা, সেখানে লেখা আছে enabling ওয়াইড দ্যাট রুফ। ও, এইটা হচ্ছে তোমার ওই যে ছাদ যে থাকে, এই ছাদটা আসলে বিভিন্ন রকমের হয়। বিভিন্ন রকমের বলতে যে তোমরা তো বিল্ডিং মানে, তোমরা না মানে আমাদের দেশে আমরা বিল্ডিং মানে যেটা বুঝি যে ওটা ফ্ল্যাট রুফ। হ্যাঁ, তো ফ্ল্যাট রুফটা ছাড়া কিন্তু বিল্ডিং হয়, যেটা আমরা বাংলাদেশে যেটাকে টিনের ঘর বলি, বিল্ডিংয়ের ছাদ, এটা হচ্ছে অন্যান্য দেশে এরকম হয়, মানে বিল্ডিং করে কষ্ট করে তার ছাদটাকে ওরকম করে দেয়। এটার কারণ হচ্ছে সেখানে বরফ পড়ে। হ্যাঁ, তো বরফ পড়লে সেই বরফটা ফ্ল্যাট সাইডে জমে গেলে এই ছাদটা বরফের ওয়েটে ভেঙে যাবে, ভেঙে যাবে। তো সেই জন্য তোমার হচ্ছে মূলত ওইটা কমানোর জন্য ওই ইয়া করে আর কি, ওটাকে স্লোপ করে দেয়। এখন তুমি যে স্লোপের কথা বলতেছো, হ্যাঁ, স্লোপের কথা যে বলতেছো, এটাই আবার হচ্ছে নানান পদের হয়, বুঝছো, নানান পদের হয়। তো সেইটা যখন তোমাকে যদি এখন পড়াইতে হয়, তাহলে আমাকে ওইখানে একটু ফিগার দেখাতে হইতো আর কি, যে ওটা আবার কত পদের হয়। ওটা নানান পদের হয়। তুমি যদি দেখতে চাও, আচ্ছা ক্লাসের শেষে 1-2 মিনিটে ইয়ে করো, আমি একটা ডকুমেন্ট তাহলে শেয়ার করবো। আপাতত শুধু বলি, দিস ইজ লাইক আমাদের দেশের যে খড়ের ঘর বা তোমার হচ্ছে চালা ঘর, ওই টাইপের আর কি, বুঝছো। ওই টাইপের একটু উঁচু থাকে, আবার দুই সাইডের নিচু ঢালু হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এক টাইপের হয় না, কোনোটার নাম গ্যাবল, কোনোটার নাম হচ্ছে শেড। এই ক্লাসগুলি মানে আমরা পড়ি না, কারণ এটা সিভিলের কাজ, তো আমরা ইলেকট্রিক্যাল তো এটা কাজ না, কিন্তু যেহেতু তুমি কোশ্চেন করছো তার তো উত্তর আছে। উত্তরটা শুধু এটা বললাম যে আমাদের দেশে যে টিনের চাল, এই সেম স্টাইলে বিল্ডিংয়ের ছাদকেও করা হয়, তবে টিনের চাল যেমন নানা নকশার হয়, দোচালা, 4 চালা, 8 চালা, 4 চালা, হ্যাঁ, ওই রকম নানা রকম আছে। তার মধ্যে একটা হচ্ছে থ্যাশ ট্রুপ আর কি। তো এইটা জাস্ট এটাই, আর কিছু। এটা দেখো, মানে এই যে লাইটিং অ্যারেস্টারের যে রুলস রেগুলেশন, সেখানেরই ডকুমেন্টে আমি তোমাকে ওটা দেখাতে পারবো যে এটা, বাট তুমি আপনি গুগল সার্চ দিয়েও দেখতে পারো, দেখবা যে এটা হলো ঢালু চালের রুফ আর কি। আপাতত একটু জানাই যথেষ্ট, এটা একটা ঢালু চালের রুফ। এখানে দেখো
দেখে কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে। এরপরটা দেখো। তো এটা দেখো, অ্যান্ড লাস্ট হচ্ছে, লাস্ট না, এটা হচ্ছে লাস্ট বাট ওয়ান। স্যার টেরাইন মানে কি? ওরে বাবারে বলি তারপর এটা শুনে না। আমি তো এই তালিকায় আসার আগেই তো বললাম তোমাকে যে এটা কি ফ্ল্যাট নাকি পাহাড়ি নাকি জলাভূমি, মানে ওখানকার যে তোমার ল্যান্ডস্কেপ যেটাকে বলে আর কি, ওটাই। আর এখানে তো এটা লেখাই আছে যে দেখলাম না, হিলি টেরাইন, মানে যে মাটির যে সারফেসটা এইটার যে প্রোফাইল ওটার নামই টেরাইন। ঠিক আছে, ফ্ল্যাট মানে সমতল, হিলি মানে তো বুঝোই, এই যে এই ধরো এই যে এলাকার মাটি, মনে করো বাংলাদেশের বেশিরভাগ জায়গা তো এরকমই, পাহাড়ে গেলা এই যে এরকম, হ্যাঁ। তারপরে জলাবয়ে গেলা দেখলা এখানে কিছু হয়তো আছে, যেখানে ঘরবাড়ি বানাইছে, তারপরেরটা হয়তো এইরকম, এই যে যে মানে কন্টুর সারফেস অফ দ্য ল্যান্ড আর কি, ওটাকে বলে। আর এটা হলো হাইট অফ দ্য স্ট্রাকচার। ওকে, মোটামুটি বুঝে গেছো। এখন লাইটিং প্রিভ্যালেন্স, এটা হচ্ছে যে সংখ্যাটা বোঝায় যে একটা দেশে কয় দিন বজ্রপাত হয়। তোমরা জানো শীতকালে হয় না, বছরের অন্যান্য সময় হয় না। তো কোনো কোনো দেশে আছে যে একেবারে মাত্র সারা বছরে 3-4 দিন, ইভেন একদিনও হয় না, সেরকম আছে, কত বছরে একবার হয়। তো ওগুলিতে কোনো রিস্ক নাই। তো যদি এইটা 21-এর উপরে হয় তাহলে 21 হবে পয়েন্ট আর কি, আর দরকার নেই। আর এরকম হবে তো বাংলাদেশে তোমার 21 ধরে নিতে হয়, কারণ বাংলাদেশে 21-এর চেয়ে অনেক বেশি হয়। এখানে আসো যে তাহলে হচ্ছে ওই পয়েন্টগুলি থেকে যে পয়েন্ট আসলো সেই পয়েন্টগুলির যোগফল, কারণ এটা তো এগুলি দেওয়া আছে না, কত হবে সেটা তো যে ওই যে তালিকা দেওয়া আছে, তালিকা ধরে ওখানে একটা যেতে হবে। ওখানে যে তালিকা থেকে পয়েন্ট নিয়ে 40 হলে এটা করতে হবে। এবার আসি আমরা যে লাইটনিং প্রোটেকশন সিস্টেমে কি থাকে। একটা থাকে তোমার হচ্ছে একদম সর্বোচ্চ উপরে একটা ছোট দণ্ড, এটাকে বলে এয়ার স্পাইক অর এয়ার টার্মিনাল। তারপর থাকে ডাউন কন্ডাক্টর, তারপরে থাকে রুফ কন্ডাক্টর, তারপর থাকে আর্থ ইলেকট্রোড, আর্থ ইন্সপেকশন বক্স এবং আর্থ পিট। ছবিতে দেখাচ্ছি। এখানে দেখো এই যে আসমানে হচ্ছে বজ্রপাত হচ্ছে, এই যে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে আমরা যেটাকে বলতেছি যে আর্থ টার্মিনাল বা স্পাইক, ওইটাই আসলে যে এই পর্যন্ত। তারপরে এইটা সাধারণত একটু ছোট হয়, অনেক সময় এটাকে রড দিয়ে লাগাই দেওয়া হয়, যাতে যেটার সাথে স্ক্রু করে লাগাই দিছে। এখান থেকে একটা জিনিস যে নেমে আসে, এই যে নেমে আসে, এটাকে বলা হয় আর্থ এটাকে বলা হয় ডাউন কন্ডাক্টর। এখানে যতটুকু আছে এটাকে তুমি রুফ কন্ডাক্টর বলতে পারো। নট অনলি দিস, এই পুরো জায়গা দিয়ে এরকম রুফ কন্ডাক্টর আছে ছাদের উপর, সেটা তুমি দেখতে পাচ্ছ না এইভাবে, সেজন্য আমরা আরেকটা ছবি দেখাবো। তার মানে দেখো তোমার এটা হচ্ছে স্পাইক বা রড, বা যেটাকে আমরা বললাম টার্মিনাল, এটা হচ্ছে ডাউন কন্ডাক্টর যেটা নিচ মুখে আসতেছে ছাদের উপর দিয়ে রান করছে, এটা হচ্ছে রুফ কন্ডাক্টর। আর এই মাটিতে যখন যাচ্ছে এই হচ্ছে তোমার আর্থিং সিস্টেম। তোমাদের খেয়াল আছে কিনা এই টপিকের আগের টপিকে যেটা ছিল, এই বাবানি পিছনে যাওয়া লাগতেছে, এই যে দেখো লাইটিনিং প্রোটেকশন সিস্টেম আর্থিং, ওই আর্টটা হচ্ছে ওখানে, মানে এখানে তো আর্থের ক্লাসের মধ্যে এটা দেখানো হয়েছিল, তাই না? এই
দেখো আর্থের ক্লাসের মধ্যে যেটা দেখানো হয়েছিল। তো এই জিনিসটা আর্থের জন্য মানে লাইটিং প্রোটেকশনের জন্য যে হয় সেটা দেখানোর জন্য আমরা এই যে এখানে আসলাম। এই এই আবার আরেকটা একটু স্পষ্ট ছবি দেখো, স্পষ্ট ছবি মানে ওখানে যে ছাদের উপরে আছে ওটা দেখতে পাচ্ছ না, একই জিনিস দুইবার রিপিট করো। এটা হচ্ছে ইয়ার টার্মিনাল বা স্পাইক, এটা হচ্ছে রুফ কন্ডাক্টর, এটা রুফ কন্ডাক্টর, এটা রুফ কন্ডাক্টর, এটা ডাউন কন্ডাক্টর, এটা ডাউন কন্ডাক্টর, এটা হচ্ছে আর্থিং। আর একটা যে চেক টার্মিনাল বা ইনস্পেকশন পাস এটা একটা আছে, এখানেও আছে দেখো, এই যে এটাও আছে। হ্যাঁ ওই এখন আমরা আরেকটু ডিটেলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে এয়ার টার্মিনালগুলি, ওখানে যেমন দেখলে একটা রড এই যে এরকম, এটা অনেক ডিজাইনের হয়, এরকম হয়, এরকম হয়, এগুলি হয়। তারপরে একটা প্রোটেক্টিভ জোনের ধারণা আছে, প্রোটেক্টিভ জোন। এখানে দেখো চিন্তা করা হয় যে যে আর্থ টার্মিনাল যেটা আছে এয়ার টার্মিনাল, এটা যদি এল এল শেপের নেওয়া হয়, সরি এল হাইটের নেওয়া হয়, এই হচ্ছে এল হাইট। তো সে একদিকের রেডিয়াসে এল আর একদিকের রেডিয়াসে এল, মানে টয়েস এল ডায়ামিটারের একটা এলাকাকে সে প্রোটেক্ট করবে। এই তো আসলে এটাই করে, যদি লম্বা এল হয় সে এদিকে এল পর্যন্ত, এদিকে এল পর্যন্তই করে। বাট দ্য প্রবলেম ইজ, এটা এই যে জোন বোঝানোর জন্য এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনে না হয়ে এটা আসলে এরকম বা এরকম একটু বেঁকে যায়। আসলে কিভাবে বাঁকে সেটা একটা চিন্তার বিষয়, এবং ওটা নিয়ে অনেক রকম পরিকল্পনা বা যেটাকে আমরা বলি যে গেজ করে আর কি। হ্যাঁ, অনেক রকমেরই গেজ করা হয় আর কি, অনেকভাবেই ওটাকে ওই কল্পনা করা হয় যে এটা কতটা সোজা হবে নাকি বাঁকা হবে। তো এই যে সোজা বা বাঁকা এটার উপর ডিপেন্ড করে আসলে যত বাঁকা তত বেশি টাইট প্রোটেকশন বা তত বেশি নিরাপদ চিন্তা করা হয়। যে যত বাঁকা চিন্তা করা হয় এটা কিন্তু কাল্পনিক একটা জিনিস, যত বাঁকা করা হয়। আচ্ছা, কেন বাঁকা বেশি তো নিরাপত্তা বেশি, আমি এখানে এটা বুঝাই দিচ্ছি। দেখো ধরো একটা মানুষ হচ্ছে মোটামুটি 5 থেকে 7 ফুট 6 ফুটের ভিতরে থাকে, আমাদের দেশের এভারেজ 5 থেকে 6 ফুটের থাকে। আমি এখানে একটা 7 ফুট একটা দণ্ড দিলাম, ধরো 7 ফুট দণ্ড দিলাম। এখন আচ্ছা 10 ফুটই দিলাম, আমি একটা 10 ফুট দণ্ড দিলাম। এই তো এখন ওই নিয়ম অনুযায়ী এইদিকে 10 ফুট দিয়েছি, তো এইদিকে 10 ফুট দূর থেকে একটা লাইন যদি আমি টানি এই, তাইলে আমার একটা প্রোটেকশন হবে। এখন একটা মানুষ যেহেতু আমি 5.5 ফুট ধরি, মানে 5 ফুট 6 ইঞ্চি ধরি, তো 5 ফুট 6 ইঞ্চি আমি কীভাবে ধরবো? তো এখান থেকে 5 ফুট 6 ইঞ্চি দূরে আসলে আমি এখান থেকে যদি আমি উপর দিকে যাই, তাহলে আমি এটাও কিন্তু, এটা যেহেতু 5 ফুট 6 ইঞ্চি, এটাও 5 ফুট 6 ইঞ্চি। তার মানে এই যে যে আমি একটা দণ্ড খাড়া করছিলাম, এই যে খাড়া দণ্ডটার থেকে এটা যেহেতু 10 ফুট, এটা হলো 5 ফুট 6 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 4 ফুট 6 ইঞ্চি। 4 ফুট 6 ইঞ্চি দূরে থাকলে সে প্রোটেকশন পাচ্ছে, এর মাঝখানে যে কোনো জায়গায় থাকলে সে প্রোটেকশন পাচ্ছে। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্স। কিন্তু ম্যাথমেটিক্স মে বি রং, যদি ওর মাথাটা ফেটে যায় বজ্রপাতে, তাহলে সেই জন্য প্রোটেকশন বাড়ানোর জন্য আর এক পণ্ডিত বলছে সোজা লাইন না, এটা একটু বাঁকা লাইন করে আঁকো। তার বাঁকা লাইন করলে কি হচ্ছে দেখো, এই লোকের মাথা ফেটে যাবে, কাজে ওরে বাঁচানোর জন্য ওরে এইদিকে সরাই নিয়ে আসো। এই তো এইদিকে সরাই আনলে এখন কিন্তু সে এই গোড়া থেকে 5.5 ফুট 4 ফুট দূরে কিন্তু সে দাঁড়াতে পারছে না, তাকে আরো ভিতরের দিকে চলে আসতেছে, আরো ভিতরের দিকে সে চলে আসতেছে। তার মানে প্রোটেকশন লেভেল কমে যাচ্ছে, মানে আই মিন কাল্পনিক প্রোটেকশন লেভেল কমে যাচ্ছে, মানে প্রোটেকশন টাইট হচ্ছে আর কি, নিরাপদ হচ্ছে। আর এক পণ্ডিত বললো কি ওটা আরো বাঁকা করতে হবে, তো সে আরো ভিতরের দিকে সরে আসতেছে। এই মানে এই লেভেলটা তো শিখতে গেছে। আর এক পণ্ডিত বললো আরো বাঁকা করতে হবে, বলে সে আরো আরো ভিতরের দিকে সরে আসতে হচ্ছে। তার মানে এইখান থেকে যত কম জায়গা পর্যন্ত প্রোটেকশন ধরা হচ্ছে তত সেটা নিরাপদ। কেননা ধরা হয়েছে একটু, বাস্তবে কিন্তু সোজা লাইন টানলে তার মাথার উপর স্টিল ফাঁকা জায়গা থাকতেছে। আর যত আমি এটাকে লুজ দিয়ে দিব তখন তো কিন্তু এই সোজা জায়গার সাথে তার মাথা মিশে যাচ্ছে, সেখানে আছে। তার মানে এখানে ফ্যাক্টর অফ সেফটি নাই, এখানে কিন্তু এই যে এতটুকু সেফটি আছে, এখানে এতটুকু। তাহলে বুঝতেছো তো যে তার মাথা থেকে এই সোজা লাইনটা কত উপরে আছে, ওটাই হচ্ছে তার নিরাপত্তা।
আসলে নিশ্চিত করতেছে। সেই জন্য আমরা যত বলি যে এটা বাঁকা করে দিব, তত যেহেতু এই জায়গা থেকে তার মাথার গ্যাপ বাড়ে, তত তার নিরাপত্তা বাড়ে। তো এই হচ্ছে প্রোটেকশন। তার মানে একটা জিনিস তোমরা মনে রাখো, আজকে অত দূর হয়তো আমি যেতে পারবো না, যে এই যে সোজা দাগটা, এই সোজা দাগটার মধ্যে একটা ভুল আছে। সে ভুলটাকে কারেকশন করার জন্য বাঁকা দাগ দেওয়া হয়। বাঁকা দাগ দেওয়ার জন্য 4টা মেথড আছে, অর্থাৎ এই দাগ বাঁকা করার জন্য 4 ধরনের প্রোটেকশন লেভেল চিন্তা করা হয়। সেটা আজকে আর ওই পর্যন্ত যাব না। আজকে যে পর্যন্ত যাব সেটা হচ্ছে যে এই যে রেডিয়াস, এই রেডিয়াস ধরে যদি আমি বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটার উপরে, এটা টপ ভিউ দেখতেছি, এইভাবে এল পর্যন্ত লম্বা একটা তাঁবু থাকবে, এবং তাঁবুটা দেখতে এইরকম কোনা টাইপের হবে না একটু চোখা টাইপের হবে, সেটা ডিপেন্ড করতেছে আর কি। যদি আমি কোনা টাইপের ধরি, তাহলে আমি বেশি বেশি করে ধরে নিছি, বাস্তবে এরকম না হতে পারে, নিরাপত্তা বোধের অভাব হতে পারে। আর যদি একটু চোখা করে দেই, চোখা করে দিলে ভেতরে নিরাপত্তা বাড়বে। আচ্ছা, এখন দেখো যে এল টাইপের একটা এখানে দিলাম আর একটা দিলাম এইখানে। তো সেই ক্ষেত্রে দুটোর মাথা যদি একটা কিছু দিয়ে যোগ করে দেই, তাইলে তাঁবুর জায়গায় একটা লম্বা তাঁবু পাবো। কিন্তু এটা যদি না দেই, তাহলে পাবো হচ্ছে এরকম এরকম। আর যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে অনেক লম্বা একটা প্রোটেকশন পাচ্ছি। অফকোর্স দ্য কোশ্চেন ইজ এখানে এরকম হবে কিনা এরকম হবে, ওটা হচ্ছে অন্য একটা কোশ্চেন, নিরাপত্তার কোশ্চেন, সেফটি লেভেল বলে আর কি। তো এই হচ্ছে ওই এয়ার টার্মিনালের প্রোটেকশনটা গেল। আরেকটা আছে যে ডাউন কন্ডাক্টর। তোমার দেখলে একটা বাড়িতে কতগুলি ডাউন কন্ডাক্টর থাকে। ডাউন কন্ডাক্টর মানে কি, ছাদ থেকে নিচে আসতেছে, ওটা একটা হিসাব আছে। ওটা হচ্ছে ছাদের যে এরিয়া, সেই এরিয়ার প্রথমে 80 মিটার স্কোয়ারে একটা নামাতে হবে, আর তারপরে বাকি প্রত্যেক 100 মিটার স্কোয়ারে একটা করে। এখানে লাইটিং প্রোটেকশন সিস্টেমের জন্য এখানে দেখো একটা জিনিস দেখানো হয়েছে, যে বড় একটা বাড়ি, এখানে বিভিন্ন রকম এয়ার টার্মিনাল বসানো হয়েছে। তারপরে ছাদের গুলি আছে যেগুলি, এগুলিকে বলা হয় রুফ কন্ডাক্টর। আর এই হচ্ছে ডাউন কন্ডাক্টর, এই হচ্ছে আর্থ। সব মোটামুটি এখানে দেখতে পাচ্ছ। কোনো কোনো জায়গায় ইন্সপেকশন বক্স দেখবা, প্রত্যেকটার সাথে থাকে না, অল্প দুটো একটা থাকলে হয় আর কি। এই এখন এখানে অনেকগুলি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি এটার থেকে এটা কত দূরে দিব, এটা কত দূরে দিব, এটা কত দূরে দিব, এটা কত দূরে দিব। এটা অন কোশ্চেন। অ্যানাদার কোশ্চেন ইজ যে ভিতরে তারটা কেন দিয়েছি, সেই সংক্রান্ত কিছু রুল আছে। একটা হচ্ছে যে এখান থেকে এখানে কত দূরে আছে, সেই দূরত্বটা হিসাব করা হয়। ওই যে 4টা প্রোটেকশন লেভেল দেখেছি তোমাদের, যে সোজা দাগ না হয়ে এরকম 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 তো সেগুলির উপর ডিপেন্ড করে এই দূরত্বটা নির্ভর করে। 2 হচ্ছে যে এই যে মাঝখানে তার দিব কি দিব না, এটা ডিপেন্ড করে যে এটার এক সাইড থেকে আরেক সাইড যদি 18 মিটারের বেশি হয়, তাহলে ভিতরে একটা দিতে হয়, আর 18 মিটার কম হলে ভিতরে দেওয়া লাগে না। তো নিয়মগুলি জেনে গেলাম। এখানে ওই ওই জিনিসই আবার দেখানো হয়েছে, দেখো যে সেটা হচ্ছে ছাদের উপরে থাকতে পারে, ছাদের এরিয়ার উপর ডিপেন্ড করে, কত বড় ছাদ তো জানি না, তোমার এরকম এরকম গ্রিড থাকতে পারে, অ্যাড নাও থাকতে পারে। মানে মনে করো এটা যদি এমন হয় যে 15 মিটার 15 মিটার 15 মিটার বা 15 মিটার 15 মিটার 16 মিটার 16 মিটার, তাহলে কিন্তু একটাও লাগবে না, ভিতরে কিছুই লাগবে না। সেই জন্য আমরা নিয়মকানুনগুলি বলতেছি, এই যে এগুলি যে দিছে, এগুলি লাগবে কি লাগবে না, বা আদৌ এরকম মেশ করে দেওয়া দরকার আছে কিনা, এগুলি নিরাপত্তার লেভেলের উপর ডিপেন্ড করে। নিরাপত্তার লেভেলগুলি নিয়ে আজ আমরা আর বেশি দূর যাইতে চাচ্ছি না। আচ্ছা, তো আমরা আজকে এখানে ছেড়ে দিই। মনে রাখবে যে এই যে আমরা যে 4টা প্রোটেকশন লেভেলের কথা বলতেছি, এই 4টা প্রোটেকশন লেভেল মূলত এই রোলিং স্ফিয়ার রুল দিয়ে এটাকে ডিফাইন করা হয়। নেক্সট দিন আমরা এই জিনিসটা দেখবো আর কি, যে রোলিং স্ফিয়ার রুলটা কি, এবং এখানে ওটা আসলে কি করে করা হয় আর কি, সেটা মানে ওই সংক্রান্ত ডিটেলটা আমরা পরের দিন দেখা যাবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, করো। আচ্ছা স্যার, ওই যে একটা যে প্যারামিটার ছিল যে 40-এর উপরে হইলো স্যার আমার লাইটনিং প্রোটেকশন সিস্টেম ইউজ করা লাগবে।
হ্যাঁ তো স্যার ওখানে যে চার্টটা দেখেছিলেন ওখানে স্যার দুই জায়গায় নর্মাল বাসাবাড়ির জন্য একদম মিনিমাম ছিল 2 বা 1, বাট স্কুলের জন্য দেখা গেছে যে 10। হুম কিন্তু স্যার স্কুলে তো স্যার যদি আমি ল্যাব অ্যাপ্লায়েন্স বাদ দেই, স্কুল আর ঘরের স্ট্রাকচার তো মোটামুটি কাছাকাছি, তাই না? হুম তো সেক্ষেত্রে স্কুলেরটা তো বেশি কেন স্যার? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। মানে যদিও এই উত্তরটা তোমারই জানা উচিত ছিল, কিন্তু কোশ্চেন করে তুমি সবার দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছ, এটা একটা ভালো জিনিস। তো বিষয়টা শুধু ঘরের স্ট্রাকচার না, ঘরের মধ্যে প্রাণীটাকে সেটা দেখতে হবে। একটা বাড়িতে দুর্ঘটনা ঘটলে সেখানে আধুনিক ফ্যামিলিতে 4 জনের বেশি সমস্যা হওয়ার কথা না, বা যদি অনেক অ্যাপার্টমেন্ট হাউস হয় আরেকটু বেশি। কিন্তু স্কুলে হাজার হাজার জীবন, বুঝতে পারো। পাবলিক প্লেসগুলি সেখানে স্ট্রাকচারাল রিস্ক কম থাকলেও সেখানে মানুষের জীবন, ওই কাউন্টটা বেড়ে গেছে বলে ওটার রিস্ক বেশি, বুঝেছো। শুধুমাত্র হাউজের স্ট্রাকচারের থেকে কিন্তু রিস্কগুলি আসতেছে না, আসলে সব ধরনের রিস্ক কিন্তু কাভার করার চেষ্টা করা হয়েছে। উচ্চতা, ওই এলাকায় বজ্রপাত ঘটে কি ঘটে না, কোন জিনিস দিয়ে বানানো হয়েছে, সবই তো দেখলাম। নিষ্প্রাণ জিনিসগুলি দেখলাম, এখন প্রাণগুলি দেখবো না? একটা মনে করো যে পার্সোনাল হাউস আমেরিকা যেগুলি থাকে আর কি, ওখানে 1-2 জন মানুষ থাকে, কারণ এগুলি ডুপ্লেক্স টাইপের বাড়ি থাকে, আর ওখানে আশপাশে কিছু থাকে না। তো সেগুলিতে দুর্ঘটনা ঘটলে কি হবে, আর একটা স্কুলে হলে কি হবে? স্কুল, হসপিটাল, এই ধরনের মার্কেট, হ্যাঁ, এগুলিতে রিস্ক বেশি। তার মানে একটা ওই শুধুমাত্র নিষ্প্রাণ জিনিস থেকে রিস্ক নিলে হবে না, প্রাণ থেকেও রিস্কটা নিতে হবে। এটা হচ্ছে এর কারণ। তুমি তো ওই বাড়ির ম্যাটেরিয়াল টাইপের জিনিস চিন্তা করতেছিলে, তো ওটার জন্য রিস্ক না বেশি, মূলত পাবলিক গ্যাদারিংটা বেশি, সে কারণে ওটা নেওয়া হয়। আচ্ছা স্যার, আর আরেকটা কোশ্চেন হলো, আপনি যখন স্যার ওই যে সাবস্টেশনের স্ট্রাকচারটা দেখাচ্ছিলেন তো হ্যাঁ। আপনি বলছিলেন যে ওখানে আমার পাথর দেয়াই থাকবে। হুম তো যদি আমি পাথর দিয়ে দিই তাহলে তো স্যার স্টেপ ভোল্টেজের অ্যাক্সিডেন্ট হওয়ার তো চান্স নাই, তাই না স্যার? নাকি তখনও চান্স থাকে? আচ্ছা, একটা একটা করে আসি। যে প্রথমত তোমার ভোল্টেজটা যখন এই মাটিতে লাগবে তখন সেটা যেন মাটির গভীরে চলে যায়, সেই কারণে কিন্তু আমরা আর্চটা করতে চাচ্ছি। দেখো, বুঝো, সে কারণে আর্চটা করতে চাচ্ছি। এখন আর্চটা যখন প্রপারলি থাকলে তাহলে ওই ভোল্টেজটা কি করবে, আগে ওই আর্থের তার দিয়ে মাটির মধ্যে ঢোকার সময় মাটিতে সেটা ছড়াবে। ছড়াতে গেলে যদি সেটা লো ভোল্টেজ হয় তাহলে দুই পায়ের মাঝখানে মাত্র 2 ভোল্ট 3 ভোল্ট আসবে, এটাকে ইগনোর করা যায়। কিন্তু ভোল্টেজ যদি হাজার হাজার হয়, এটাও হাজার হাজার দিয়ে মাল্টিপ্লাই হয়ে অনেক ভোল্টেজ চলে আসবে। কিন্তু যদি আমি ওপরে ইনসুলেটর বিছিয়ে রাখি তাহলে সেটা হবে না। এখন তোমার প্রশ্নের উত্তর আমি এক কথাই দিয়ে দিতে পারি যে হ্যাঁ, পাথর দিলে এটা হবে না। এটাই তো উত্তর চাচ্ছ, কারণ পাথরটা হলো ইনসুলেটর, কিন্তু পাথরটা কিন্তু রাবারের মতো ইনসুলেটর না। এখানে দেখো, এই পাথরটা দেয়াই হয়েছে কি কারণে, বিকজ ইট ইজ আউটডোর। তাহলে সেখানে বৃষ্টি হবে, বৃষ্টি হলে বৃষ্টি কোন দিক দিয়ে যাবে? বৃষ্টি হচ্ছে ওখানে রাবার ম্যাট হলে তো পানি নিচে যাবে না। তো আর তাছাড়া রাবার ম্যাটের স্ট্রেংথও নাই, ওই জায়গাটা তো মাটি বা নরম জায়গা, তো সেটা পাথর দিয়ে স্ট্রেংথ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ফিল্টারিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পানি চলে যাবে। এখন তুমি আসো আসল জায়গায়, যে সেটা হচ্ছে এর মেনটেন্যান্স না করলে দিন বাই দিন এটা কি হবে বলো। এই পাথরগুলি তুমি দিয়ে দিলা, বললা যে পাথরের সমস্যা নেই, পাথর মাথর সব ধরো বন্ধ হয়ে গেছে ইয়েতে, মাটি মুটি জমে, তখন তো কাজ করবে না। কিন্তু রিস্কটা বুঝছো? জি স্যার, বুঝছি। এই তো, এটাকে মেনটেন্স করে রাখতে হবে। মেনটেন্সের উপায় কি? উপায় হচ্ছে নির্দিষ্ট অন্তর পাথরগুলিকে জাস্ট ইয়ে করে উঠাই নিতে হবে, উঠাই নিয়ে ওখানে পানি দিয়ে ওয়াশ দিয়ে আবার পাথরগুলি বিছাই দিতে হবে, বাস এরকম আর কি। এই যে পাথর উঠাইলা বিছালা, এতেই ধুলা বালি ময়লা এগুলি সব চলে যাবে আর কি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ, আর কোনো কোশ্চেন নাই? হ্যালো, তো ঠিক আছে, আজকে আমরা স্টপ করি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট শুনো। মানে আমি আহ, ওটা শেয়ার বন্ধ করে দিয়েছি, সেটা সমস্যা নাই। আমার কথা তো তোমরা শুনতে পাচ্ছ, কথা শুনতে পারলেই
এটা হবে, জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও। আমি তোমাদের একটা বিষয়ে একটু হালকা সতর্ক করব, সেটা হচ্ছে তোমাদের আগেই আমি বলেছি বোধ হয়, তোমরা খেয়াল করছো যে তোমাদের আমি অ্যাটেন্ডেন্স যে নিচ্ছি এই কথাটা তোমাদের কিন্তু বলেছি, তোমরা কি সেটা খেয়াল করেছো? আমি কিন্তু শুরুর ক্লাস থেকে বলেছি আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হ্যাঁ, এই এই যে কথাটা যে বলেছি যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তো এইটা তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। কেমনে বুঝতে পারছো? তারপর তো ক্লাসে অনেক অ্যাবসেন্ট থাকে। স্যার আমাদের তো এই সেমিস্টার থেকে স্যার অ্যাটেন্ডেন্স কাউন্ট করবে, আগেই বলে দিচ্ছে। না, সেটা তো বলে দিছে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তো সেইটা বুঝতে পারলে তো এরকম অ্যাটেন্ডেন্স 60-র উপরে যা আছে সেটা তো কমে এরকম ইয়ে হয়ে যাওয়ার কথা না। মানে দেখা যায় আধ ঘন্টা চলে যায়, সেখানে 30 ক্রস করে না, পরে যে এটা অবস্থা হয়। আচ্ছা, 1 মিনিট, তোমাদের আমি একটা ডকুমেন্ট শেয়ার করব, পরে যে কান্নাকাটি করবা এটা যাতে না করো, এটা এখনই একটু সাবধান হও। এখানে দেখো একটা ডকুমেন্ট আমি শেয়ার করতেছি, এই দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে যে তোমার এইটার দেখো, সফটওয়্যারটার নাম হচ্ছে ইনসাইট। ওটা আমি যেখান থেকে তোমাদের ক্লাস লিঙ্কটা পাঠাই ওটার মধ্যে ইনস্টল করা আছে। এটা আমার মাস্টার্সের একটা কোর্স এখানে পড়াই, ওটা আমি ডাউনলোড করলাম কারণ ওদের গ্রেড করেছি ওই দিন। তাতে দেখো যে তোমার কে কয়দিন কখন ঢুকেছিল, বাম দিকে কিন্তু এটা দেখো কলাম নাম্বার ডিএক্স, মানে এ থেকে শুরু হয়, তো সব কলামের রেকর্ড আছে। হ্যাঁ, সব কলামের রেকর্ড আছে। আর এখানে হচ্ছে কাউন্ট, এগুলি তো যে সময় কম লাগে আর কি, অটো কাউন্ট দিলেই তোমার হচ্ছে এটা। তার মধ্যে দেখো যে কেউ কেউ মাত্র 1 দিন আসছে, কেউ 18 দিন, কেউ 4 দিন, কেউ স্যার এইটা তো আমাদের না। আরে কোন পাগল, তোমাদেরটা আমি নামাইনি এখনো, আমি দেখাচ্ছি যে এইভাবে সব ধরা পড়ে যাবা। আমাদের না, তোমাকে আমি বলছি এটা তোমাদের। বেকুব কথা, আমি তো বললাম এটা আমাদের এখানকার একটা মাস্টার্সের কোর্স। বলতেছি যে সবাইকে এই হিসাবের মধ্যে ধরা পড়ে যাবে। এখানে কে কয়বার কখন আসছিল দেখো, ক্লাস তো এত হয় না, ক্লাস তো এত হয় না, কিন্তু একজনের এই যে এখানে দেখো, এটা বোঝানোর জন্য একজন 36 বার আসছে, 36টা ক্লাস তো তার হয়নি, কারণ এটা মাস্টার্স ক্লাস সপ্তাহে একটা হয়। তো 36 বার এই যে এখানে 36 আসছে, এখানে দেখো 20 আসছে। এটার কারণ কি, ও করছে কি বারবার কেটে গেছে, বারবার ঢুক, সেই রেকর্ডগুলিও কিন্তু থাকে, সেই রেকর্ডগুলিও থাকে। কাজে কে কখন আসছো সব কিছু রেকর্ড হচ্ছে। আমি বারবার বলছি এটা ইয়ে করো, তোমাকে এটা দেখানোর জন্য তোমার কয়টা ক্লাস হয়েছে, যে এখানে এটা দেখানোর জন্য যে যা 0, তার মানে কি এই জন্মে সে আসেনি, সে কারণে দেখো সে এফ গ্রেড পেয়েছে, তাই না? এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ একটা টিচারের সাথে কোর্স নিতে পারে হচ্ছে 40 জন, তো এখানে 40 জনই আসে, 40 জন আসে। তার মধ্যে এগুলি হচ্ছে দেখো, যেগুলি ফেল করছে অবস্থা দেখো, এখানে 1 দিন আসছিল, তার মানে ও আসলে মন স্থির করতে পারেনি, আসেই নাই, রেজিস্ট্রেশন করছে। 1 দিন এসে কোর্স ড্রপ করেছে। এ হচ্ছে 4 দিন ক্লাস করেছে, যাও। আর এ হচ্ছে 0 দিন আসছে, তার মানে এই যে পাঁচটার মধ্যে 4টা ফেল করেছে আর একজন ড্রপ করছে। এরা আসলে ক্লাসে দেখো 1 দিন 2 দিনের বেশি আসেনি। আর বাকি যারা 40-এর বেশি নেওয়া যায় না, বাকি যারা তাদের রেকর্ড মোটামুটি আছে। ক্লাস তো হয়েছে হচ্ছে 12টা, কিন্তু 12টার মধ্যে একজন 36 বার, তার মানে কি ও প্রতিদিন কমপক্ষে 3 বার করে ঢুকছে, এ অনেকবার করে ঢুকছে, এ 28 বার, মানে যতবার ঢুকে ততবার রেকর্ড হয়, ঢুকলেই কিন্তু রেকর্ড হবে। সো এই সফটওয়্যার তোমাদের ইনস্টল করা আছে, তোমাদের কিনা সেটা তোমাদেরটা তো আমি এখন দেখাচ্ছি না, তোমাদেরটা দেখাচ্ছি না কারণ তোমাদের সবার সামনে সবাইকে এক্সপোজ করা তো আমার উদ্দেশ্য না, এটা তো আমি অন্য একটা রেকর্ড দিয়ে দেখাচ্ছি। আর এখানে তো লেখাই আছে, এটা কি তোমাদের কোর্স নাম্বার এটা? আর এটা তো কোর্সের নামও লেখা আছে এখানে, যে পাওয়ার সেমিকন্ডাক্টর দিয়ে। আমি বলি এক কথা, তুমি বলো আর এক কথা, তো পাওয়ার সেমিকন্ডাক্টর অন্য জিনিস। বলতেছি যে এইভাবে রেকর্ড হচ্ছে, এটাই হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমি তোমাকে আলাদা করে রোল কল করে এটা করি না,
ঠিক আছে, এখানে এখানে 40 জনের রেকর্ড আছে, আর তোমাদের তো যত ছাত্র আছে তত রেকর্ড থাকবে। তো এটা কে কখন আসছো কি আসছো সব কিছু রেকর্ড কিন্তু ওখানে থাকছে। কাজেই এটা তোমরা মুখে বললে যেহেতু হয়তো অনেকে বুঝতে পারছো না, এবং এটা না পারার তো কারণ আছে। দেখো এখন চোখের সামনে দেখাচ্ছি, বলতেছি এটা আমি এভাবে রেকর্ডগুলি হয়, একটা স্যাম্পল দেখাচ্ছি, একজন বলছে এটা তো আমাদের না। তো তোমাদের না তো কি হয়েছে, সেজন্য খুশিতে নাচলে হবে? তোমার রেকর্ড তো তোমার থাকছেই, এই রেকর্ডটা যদি থাকে তোমারটা থাকবে না? এ রেকর্ড আছে ওটা, এটা আমি হচ্ছে দেখো এই তো তারিখ দেখলে তুমি বুঝতে পারবা যে 5 তারিখে ওদের গ্রেডিং দিয়ে দেওয়া হয়েছে আজ থেকে 3 দিন আগে। সো মানে সব সামারাইজ করা আছে, সেই জন্য আমি এটা দেখাইলাম। তো তোমারটা এখন নামালে আমাকে তো বসে বসে এই যে কাউন্টগুলি করতে হতো, কাউন্টটা তো অটো হয় না, কাউন্টটা তো এখানে এই যে কাউন্টের এই ফর্মুলাটা তো আমাকে লিখতে হয়, তাই না? আর আর ইয়েগুলি আছে বাম দিকে, তো বাম দিকের আমি পুরো হিস্ট্রি দেখাচ্ছি না, তো জাস্ট রাইট সাইডে আমি সামারিটা দেখালাম। তো এটা তোমাদের প্রত্যেকটা রেকর্ড হচ্ছে। আর এটা কখনো মনে করো না যে রোল টোল তো স্যার ডাকে না, বাসায় বসে ঘুমায়, কিচ্ছু টের পাবে না, আমাকে টের পাওয়া লাগবে না। তো তোমার প্রতিদিনের ক্লাসে তুমি আমার লিখে যে টিক দিয়ে ঢুকতেছো, মানে আই মিন ক্লিক করতেছো, ওটা রেকর্ড হচ্ছে, ঢুকছো না তো তোমার ওখানে 0 দেখাচ্ছে। তো এটা বললাম আর কি, জাস্ট অ্যাটেন্ডেন্স স্যার করে। এটাকে হ্যাঁ লিংকে ক্লিক করলেই অ্যাটেন্ডেন্স হয় স্যার? হ্যাঁ, স্যার লিংকে ক্লিক করলে কি এখানে অ্যাটেন্ডেন্স হইতেছে? লিঙ্কে ক্লিক করলে তুমি এখন লিঙ্কে ক্লিক করলে যে ঘটনাগুলি ঘটে, প্রথমত তুমি এটার মধ্যে ঢুকলা, কয়টায় ঢুকলা সেটা রেকর্ড হলো। তুমি যদি সারাদিন না থাকো, স্যার বলতেছি আবার কি যে আমরা যে হ্যাঁ বলো বলো। আবার আবার নতুন করে ক্লিক হয়। হ্যাঁ, আরে একটা জিনিস বুঝতে এত সময় লাগে, নতুন করে ক্লিক করলে তাকে 3-4 বার দেখাবে একই দিনে। এই যে যেমন বলি যে যদি একবার কানেক্ট হলাম আর যদি ডিসকানেক্ট হয় তুমি কয়টার সময় ওখানে কানেক্ট হয়েছো সেটা তো ওখানে রেকর্ড থাকতেছে। আমি তো তোমাদের আরো অনেক ইন্টেলিজেন্ট মনে করছিলাম, 12টা ক্লাসে একজনকে 36 বার কি করে দেখাচ্ছে, তার কারণ বাম দিকে গেলে দেখবা সে কয়টার সময় কয়বার ঢুকছে, সব রেকর্ড আছে। তো তুমি তোমার প্রশ্নের উত্তর ওখানে আছে না, তুমি কি বলতেছো? হে, তুমি বলতেছো যে একজন ক্লিক করলে কি রেকর্ড হবে? অবশ্যই হবে। তারপরে তুমি বলছো সে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে সেটাও রেকর্ড থাকবে। আর আর কি চাও? তুমি যদি এরপরে আবার ঢুকো, আবার রেকর্ড হবে। আবার না ঢুকলে কখন ঢুকে কখন ডিসকানেক্ট হয়েছে সেটা রেকর্ড থাকতেছে, বাস, এর বেশি তো দরকার নেই। তোমার জিনিসটা ক্লিয়ার কিনা আমার তো মনে হয় তুমি বুঝতেছো না কেন। তুমি যদি তোমাদের ক্লাস যদি হয় 28টা, কথার কথা, তো 28টাই তোমার থাকার কথা, এবং 28টার জায়গায় যদি 2টো থাকে তাহলে তো নিশ্চয়ই তুমি দাবি করতে পারবে না, তুমি তো দাবি করতে পারবে না বাকি দিনগুলিতে তুমি ঢুকছি না, দাবি করতে পারবে না। আর 28টার জায়গায় যদি 300-400টা হয় তাহলে বুঝতে হবে একবার তুমি একদিন তুমি অনেকবার করে ঢুকছো। নট অনলি বুঝতে, ওটা ওই যে কখন কখন ঢুকছো টাইমে বাম দিকে রেকর্ড আছে, এই যে তারিখ দেখতেছো এরকম টাইমে আছে। তাহলে এতগুলি কলাম হলো কিভাবে? ওদের তো ক্লাস মাত্র 12টা, তাহলে ABCDEFGHIJKL পর্যন্ত আসলে হয়ে যেত, এত দূর আসছে কেন? যে যতবার ঢুকবে ওই তারিখ সহ রেকর্ড হবে। আচ্ছা, তোমাদের এটা এখন দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা মানে বলার পর যেহেতু জিনিসটা রিয়েলাইজ করতে পারো নাই, তো এখন রিয়েলাইজ করো, বাকি যে ক্লাস আছে ঠিক মতো করো, সবগুলিরই রেকর্ড থাকতেছে। আর তোমাদের রেকর্ড আমি তোমাদের সামনে দেখিয়ে তোমাদেরকে আমি ওই একজনের সামনে আরেকজনকে এক্সপোজ করতে চাই না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে প্রশ্ন করো যে স্যার আমার হচ্ছে 28টা ক্লাসের আমি 3টা করলাম, আমার কি হবে? ওটা ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী হবে, আমি তো আর কিছু করবো না। কয়টা অ্যাটেন্ডেন্সে কত, যেটা ইউনিভার্সিটি ঠিক করে দেবে। যদি কোভিড সিচুয়েশনে বুয়েটে যেটা ঠিক করে দিছে সেটা হচ্ছে এগুলির অ্যাটেন্ডেন্সের মার্ক অন্যান্য বারের তুলনায় একটু তো অবশ্যই কমাইছে। আর হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু একদম মানে টাইট অবস্থা। টাইট বলতে বোঝাচ্ছি যে আন্ডার গ্রেডের ক্ষেত্রে হচ্ছে F&S গ্রেড, মানে হচ্ছে কোনো লেটার গ্রেড পাবে না, এদের কিন্তু লেটার গ্রেড মানে ABCD সবই পাবে আর কি। সে কারণে অনেক টাইট করে দেখা হচ্ছে আর কি। সব গ্রেড পাবে, মানে একজন ছেলের সাথে আরেকজনের তফাৎ হবে, ওখানে কিন্তু তফাৎ হবে না, আন্ডার গ্রেডের তফাৎ হবে না। সে কারণে এদের অ্যাটেন্ডেন্স অত্যন্ত যত্নের সাথে দেখা হয়েছে আর কি। তোমাদের ইউনিভার্সিটি যদি, এটা ভয় পাওয়ার কিছু নেই, ইউনিভার্সিটি যদি অ্যাটেন্ডেন্সগুলি রিল্যাক্স করে তো তোমরা রিল্যাক্স পেয়ে যাবা, রিল্যাক্স না করলে পাবে না। আমাদের তো এই আন্ডারগ্রেডকে এই কোভিডের মধ্যে ক্লাসে আনার জন্য এবং সেখানে সুযোগ সুবিধা তৈরি করার জন্য একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সবগুলি রিল্যাক্স করা হয়েছে যে কোনো গ্রেডই হবে না, মানে ফাইনাল পরীক্ষা হবে ঠিকই, কিন্তু যেহেতু হলে হবে না, যার যার বাসায় বসে দিবে, তো আইদারও পাস করবে অথবা ফেল করবে, ঠিক আছে? আর আর কোনো মাঝামাঝি কিছু নাই। আর এদের এই যে যেটা তুমি দেখতেছো এটার হচ্ছে
সব গ্রেড আছে, মানে এ বি সি ডি ই এফ সবই আছে। ওকে ঠিক আছে, তোমাদের কোনো ভয় দেখানোর উদ্দেশ্য না, তোমরা একটু সিরিয়াস হও, অ্যাটলিস্ট একবার ঢুকে তারপরে কাজ থাকলে কম্পিউটার অন করে যে গল্প করতে চলে যাও, কিন্তু এটা তো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।